প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ইংলিশ ভার্সন এসএসসি ফিজিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই চ্যাপ্টার 2 মোশন এর লেকচার 1 নিয়ে উপস্থিত আছি আমি, শুভকান্তি দাস। তোমরা অবশ্যই জানো এই মোশন অনেকটা কনসেপচুয়াল একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের বেসিক আইডিয়া আমাদের অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে লাগবে। তাই এই চ্যাপ্টারটা ভালোভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু এই লেকচারগুলোর মাধ্যমে শেষ করে রাখার। এবং কেউ যদি আমাদের লেকচার 1 থেকে পরবর্তী প্রতিটা লেকচার ভালোভাবে বুঝে নোট করে রাখে, তাহলে এই চ্যাপ্টারে আর কোনো প্রশ্ন থাকবে না। আমরা চেষ্টা করব এসএসসি বোর্ড এক্সাম থেকে শুরু করে স্কুলের প্রতিটি পরীক্ষায় যে যে প্রশ্ন এমসিকিউ, সিকিউ থেকে শুরু করে এসকিউ যা কিছু আসতে পারে, আমি সব কিছু তোমাদেরকে একদম ভালোভাবে বুঝিয়ে দিব এবং একই সাথে এই নোট করেও দিয়ে দিব। আমি বলবো সবাই এই ভিডিওটা দেখার পাশাপাশি অবশ্যই সাথে সাথে আমাদের যে পিডিএফটা থাকবে ডিসক্রিপশন বক্সে দেওয়া, সবাই এটা প্লিজ নোট করে রাখো। তাহলে তোমার এই বেসিক থেকে শুরু করে আমরা পুরো অংশটা ভালোভাবে শেষ করে রাখবো। তাহলে চলো কথা না বলে শুরু করা যাক। মোশন পড়তে যেয়ে ফার্স্টে আমাদের বোঝা লাগবে যে কোন জিনিসটারে আমরা মোশন বলি এবং কোন ক্ষেত্রে আমরা বলি যে এটা একটা স্টেশনারি অবজেক্ট। তো এখানে লেখা আছে মোশন ইজ জাস্ট এ চেঞ্জ ইন পজিশন অফ অ্যান অবজেক্ট ওভার টাইম। If something changes where it is compared to a fixed point like a tree, a building or a ground, we say it's in motion. If the position changes with time, it's in motion. For example, we can say a car driving down the road and it is a motion. On the other hand, if the position doesn't change with time, this is called rest. For example, we can say a parked car. একটা কার যখন পার্ক করা হয়, it is stationary object and we can say it is in rest. And there are so many motion, you can say different types of motion. One is linear motion, then circular motion, periodic motion, simple harmonic motion. So there are a different kind of motion. আমরা প্রথমত এখানে তাদের ক্লাসিফিকেশনটা বুঝবো। এখানে কিছু এক্সাম্পল একদম মুখস্থ রাখা লাগবে। এমসিকিউর জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, তারা যেটা করবে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে জানতে চাবে এটা কোন প্রকারের মোশন। তো এটা জানা খুবই জরুরি। তো এখানে লেখা আছে যে লিনিয়ার মোশন হচ্ছে, লিনিয়ার মোশন ইজ দ্য মোশন অফ অ্যান অবজেক্ট অ্যালং এ স্ট্রেইট লাইন। দ্য অবজেক্টস ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন আর কনস্ট্যান্ট। এক্সাম্পল অফ লিনিয়ার মোশনস ইনক্লুড এ কার মুভিং অন এ স্ট্রেইট road, a ball of rolling on the ground, a person walking in the straight line. আমরা যেটারে বলি যে একটা স্ট্রেইট ওয়েতে কোনো একটা অবজেক্ট যদি মুভ করে, দিস ইজ কল লিনিয়ার মোশন। যেমন এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পারি, ধরো একজন মানুষ একটা স্ট্রেইট ওয়েতে দৌড়াচ্ছে, এটা একটা লিনিয়ার মোশন। একটা বল গড়ায় চলতেছে সোজা পথে, এটা একটা লিনিয়ার মোশন। অথবা কার যখন একটা স্ট্রেইট লাইনে যায়, একটা রেলগাড়ি যখন হচ্ছে একটা স্ট্রেইট ওয়েতে যায়, এইসব এক্সাম্পল হচ্ছে লিনিয়ার মোশনের। তাহলে এর পরের ক্লাসিফিকেশনটাতে যদি আমরা যাই, যে সার্কুলার মোশন কোনগুলা, যেগুলো একটা সার্কুলার পাথে রোটেট করে, দিস ইজ কল সার্কুলার মোশন। কী বলা যেতে পারে, রোটেট করে কোনগুলা, যেমন ধরে নাও ফ্যান রোটেট করে। তারপরে এখানে আরও কিছু এক্সাম্পল আছে। আচ্ছা, আমরা উপরের অংশটা একটু পড়ি। সার্কুলার মোশন ইজ দ্য মোশন অফ অ্যান অবজেক্ট ইন এ সার্কুলার পাথ। দ্য অবজেক্টস ভেলোসিটি কনস্ট্যান্টলি চেঞ্জিং বাট ইটস স্পিড ইজ কনস্ট্যান্ট। এক্সাম্পল অফ এ সার্কুলার মোশন ইজ এ planet orbiting the sun. Yes, a car going around a curve, a person swinging a ball of a string. আচ্ছা, এটার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। তার আগে এই অংশটা দেখো। এই সার্কুলার মোশন যেটা বলা হচ্ছে, আমরা যদি একটা বলরে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে বেঁধে এরকম রোটেট করাই, এটা একটা সার্কুলার মোশনের এক্সাম্পল। এখানে এই অংশটা তোমরা এখন বুঝবা না, যে তারা খুব সুন্দর একটা ওয়ার্ড লিখছে এখানে, যে ওয়ার্ডটা হচ্ছে যে দ্য অবজেক্টস ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। ভেলোসিটিটা কনস্ট্যান্ট বলতেছে, বাট ইটস স্পিড ইজ কনস্ট্যান্ট। সরি, ভেলোসিটি ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং বাট ইটস স্পিড ইজ কনস্ট্যান্ট। এই কথাটার মানে কি, আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য থাকবে এইগুলোই ভালোভাবে বোঝানো। সো তোমরা আরেকটু সময় দাও আমাকে, আমি পুরো অংশটা ভালো করে বোঝাচ্ছি। যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্টলি, বাট তার স্পিড চেঞ্জ হচ্ছে না। স্পিডটা কীভাবে আনচেঞ্জ, আবার এর জন্য এটাকে কেন সার্কুলার মোশন বলা হয়। আপাতত জাস্ট এতটুকু একটু মনে রাখো, আমি এটারে অবশ্যই এক্সপ্লেন করবো। আচ্ছা, এরপরের ক্লাসিফিকেশনটাতে বলা আসে যে রোটেশনাল মোশন।
Rotational motion is the motion of an object round an axis. The object's angular velocity and the angular acceleration are constant. Example of a rotational motion include a wheel spinning of its axis, a planet rotating on its axis. আচ্ছা একটু খেয়াল করে দেখো, একটু আগে আমরা যে দুইটা মোশন শিখে আসছি, লিনিয়ার মোশন অ্যান্ড দ্য সার্কুলার মোশন, এই দুইটা মোশন মিলে যেটা হয় দিস ইজ কল রোটেশনাল মোশন। মানে রোটেশনাল মোশনের মধ্যে লিনিয়ার এবং সার্কুলার এই দুইটা একই সাথে থাকবে। যেমন তুমি যদি গাড়ির চাকার কথা চিন্তা করো, তোমার যদি কোয়েশ্চেন করা হয় বলো তো গাড়ির চাকা চলে নাকি ঘুরে, মানে এটা কি একটা লিনিয়ার ওয়েতে চলে নাকি এটা রোটেটও করে, এটা একই সাথে দেখা যায় যে দুইটাই হচ্ছে। দেখো গাড়ির চাকাটা ঘুরতেছেও, আবার একই সাথে এটা কিন্তু তার পজিশনও চেঞ্জ করতেছে। যেমন আমরা যদি শুধু ফ্যানের কথা চিন্তা করি, ফ্যান কিন্তু তার পজিশনটা একই রেখে জাস্ট রোটেট করতেছে, ও একই জায়গায় তাকে জাস্ট রোটেট করতেছে, দিস ইজ কল সার্কুলার মোশন। বাট এমন যদি হয় ও একই সাথে তার পজিশনও চেঞ্জ করতেছে এবং রোটেটও করতেছে, দিস ইজ কল রোটেশনাল মোশন। যেমন বলা যেতে পারে যে এ হুইল স্পিনিং অন ইটস এক্সেল, এ প্ল্যানেট রোটেটিং অন ইটস এক্সিস। আমরা কি জানি আমাদের যে প্ল্যানেটগুলো এগুলো কী করতেছে, এগুলো হচ্ছে সানরে একটা সেন্টারে রেখে, এটা যদি সান হয় আর এটা যদি তার যে পথে রোটেট করতেছে এই পথ হয়, তাহলে দেখবা ও এরকম রোটেট করে 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 সামনে আগাচ্ছে। তাহলে এখানে একই সাথে যেটা হচ্ছে ও রোটেট করতেছে এবং একই সাথে তার পজিশনও চেঞ্জ করতেছে, দিস ইজ কল রোটেশনাল মোশন। তাহলে রোটেশনাল মোশনে একই সাথে লিনিয়ার এবং সার্কুলার দুইটা মোশনই থাকবে। আই হোপ এদেরকে আমরা বুঝতে পারছি। তারপরের অংশটাতে বলা আছে যে পিরিয়ডিক মোশন, और এটারে বলা যেতে পারে অক্সিলেটরি মোশন। এই periodic motion or oscillatory motion is the motion of an object that repeats itself over and over again. The object's velocity and the acceleration are constantly changing. Example of oscillatory motion includes a pendulum swinging back and forth, a spring bouncing up and down, a person rocking in a chair. আচ্ছা এটার একটা এক্সাম্পল দিই আমি, তাহলে আরও সহজ হয়ে যাবে। তোমরা একটু খেয়াল করে দেখবা, আমরা যদি একটা আমরা যদি একটা স্প্রিং নেই এবং স্প্রিংয়ের মধ্যে যদি একটা ম্যাচটা আমরা হ্যাং করে দিই, তাহলে এই স্প্রিংটা বারবার আপ ডাউন করবে, দিস ইজ কল এ পিরিয়ডিক মোশন। অথবা বলা যেতে পারে আমরা যদি একটা পেন্ডুলাম নিই, তোমরা এই অংশটা দেখো সবাই, আমরা যদি একটা পেন্ডুলাম নিই এবং তারে যদি একটা নির্দিষ্ট অংশে এসে ছেড়ে দিই, তাহলে দেখা যাবে যে এটা বারবার একই পজিশনে আসবে, এটা বারবার একই পজিশনে এসে রিপিট করবে, তার পজিশন, তার ভেলোসিটি, তার অ্যাক্সেলারেশন সেম রিপিট করবে। তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখবা যে এই পজিশনটাতে ও একটু সময় পরপরই আসতেছে, তাহলে একটা সেম টাইম ইন্টারভাল পরপর ও একই পজিশনে আসতেছে। এই যে ও একই পজিশনে আসতেছে বারবার, দিস ইজ কল পিরিয়ডিক মোশন। এটা এরকম একটা পেন্ডুলাম হতে পারে, অথবা আমরা যদি এরকম একটা স্প্রিংয়ের মধ্যে একটা মাস হ্যাং করে দিই, তাহলে দেখা যাবে যে এটা সেম। যেমন এখানে যদি একটা তার চেয়ে একটু বেশি একটা মাস আমরা হ্যাং করে দিই, তাহলে দেখবা হয়তো তার টাইম পিরিয়ড একটু বেড়ে গেছে, বাট এই অবস্থায় এই যে মোশনটা দিস ইজ কল পিরিয়ডিক মোশন। তাহলে আমরা আবার একটু পিরিয়ডিক মোশনের ডেফিনেশনটা পড়ি। পিরিয়ডিক মোশনের ডেফিনেশনে বলা আছে যে পিরিয়ডিক মোশন ইজ দ্য মোশন অফ অ্যান অবজেক্ট that repeats itself over and over again. The object's velocity and acceleration are constantly changing. Example of periodic motion includes a pendulum swinging back and forth, a spring bouncing ups and down, a person rocking in a chair. চেয়ারে যখন এরকম রকিং চেয়ারে, this is also a example of periodic motion. Let's move on next question. তারপরে হতে পারে যে সিম্পল হারমোনিক মোশন। মনে রাখবা এই সিম্পল হারমোনিক মোশন এবং পিরিয়ডিক মোশন এটা অলমোস্ট সেম, একটু ডিফারেন্স আছে। মানে এই ডিফারেন্সটা হচ্ছে এমন যে কোনো সিম্পল হারমোনিক মোশনরে আমরা আসলে পিরিয়ডিক মোশন বলতে পারি, কিন্তু সব পিরিয়ডিক মোশন আসলে সিম্পল হারমোনিক মোশন না। সিম্পল হারমোনিক মোশন যদি হতে হয় তাহলে তার যে পাথটা, এই পাথটা আসলে স্ট্রেট লাইন হওয়া লাগে। তোমরা যদি না বুঝে দেখো সবাই এই অংশটা একটু খেয়াল করে দেখো। আমরা যে একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আমরা যদি একটা পেন্ডুলাম নিই এবং এই পেন্ডুলামটারে যদি আমরা এমন করি যে তার যে অ্যামপ্লিটিউড বা বিস্তার এটা যদি আমরা অনেক দূরে এনে রেখে দিই, তাহলে এরকম একটা পাতে যদি ও মুভ করে, তাহলে দেখা যাবে তার এই পাথটা না কার্ভ হয়ে গেছে। কেন? কারণ আমরা তার অ্যামপ্লিটিউড বা বিস্তার এটা অনেক বেশি দিয়ে দিছি। এই অ্যাঙ্গেলটা অনেক বেশি হওয়াতে যেটা হয়েছে, তার যে পাথটা এটা একটা কার্ভ লাইন হয়ে গেছে। এবং পিরিয়ডিক মোশনের ডেফিনেশনে বলা হয় যে এই পিরিয়ডিক মোশনের যে পাথ, এই পাথটা হতে পারে ইলিপ্টিক্যাল, সার্কুলার, স্ট্রেইট লাইন অথবা যে কোনো কিছু, যে কোনো শেইপের হতে পারে। এই যে এখন যে দেখতে পাচ্ছ, এখন আমাদের এই পেন্ডুলামটা যে পথে রোটেট করতেছে, এই পাথটা হয়তো স্ট্রেইট লাইন না, এবং এতে আমাদের আসলে কোনো অসুবিধা নাই। কারণ পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে
তার পজিশন, ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর যদি রিপিট করে, দিস ইজ কল পিরিয়ডিক মোশন। কিন্তু এমন যদি হয় যে তার পাথটা অনলি স্ট্রেট লাইন, ওই ধরনের পিরিয়ডিক মোশনগুলোর বলা হয় সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমরা বলতে পারি যে সব পিরিয়ডিক মোশন আসলে সিম্পল হারমোনিক মোশন না। কারণ সিম্পল হারমোনিক মোশন হতে হলে তার যে পাথটা, এই পাথটা আসলে স্ট্রেট লাইন হওয়া লাগবে। কিন্তু যদি পিরিয়ডিক মোশন হতে হয় তাহলে এটা একদম স্ট্রেট লাইনই হতে হবে এমন কোনো কথা নাই। তবে একটা নির্দিষ্ট শর্তে এই পিরিয়ডিক মোশনগুলোর আসলে সিম্পল হারমোনিক মোশন বলা যায়। এটা হচ্ছে আমরা যদি তার অ্যামপ্লিটিউডটা খুব কম করে দিই, 4 ডিগ্রির মধ্যে, লাইক 3 ডিগ্রি এবং 4 ডিগ্রির মধ্যে যদি রাখি, এই 4 ডিগ্রির মধ্যে রেখে যদি ছেড়ে দিই, তাহলে এখন যে তার পাথটা দেখতে পাচ্ছ এটা আসলে একটা স্ট্রেট লাইন কাউন্ট করা হয়। এবং এই ক্ষেত্রে এই যে পিরিয়ডিক মোশনটা, দিস কাইন্ড অফ পিরিয়ডিক মোশন ইজ কল্ড দ্য সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমরা বলতে পারি এটা একই সাথে পিরিয়ডিক মোশন এবং একই সাথে সিম্পল হারমোনিক মোশন। তার মানে সব পিরিয়ডিক মোশন আসলে সিম্পল হারমোনিক মোশন না, এবং সব সিম্পল হারমোনিক মোশন আসলে পিরিয়ডিক মোশন। এই সিম্পল হারমোনিক মোশন একই সাথে তার পজিশন, ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর রিপিট করে। এটা পিরিয়ডিক মোশনের কি ছিল, প্রপার্টিস ছিল। কিন্তু ওর এক্সট্রা যে প্রপার্টিসটা সিম্পল হারমোনিক মোশনের, এটা হচ্ছে তার যে পাথটা, এই পাথটা আসলে স্ট্রেট লাইন। এই জন্য একদম ক্লিয়ারলি বলা আছে আমরা তার অ্যামপ্লিটিউডটা এমন করে দিব যেন এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, এই অ্যাঙ্গেলটা যেন 4 ডিগ্রির বেশি না হয়। কারণ 4 ডিগ্রির বেশি হয়ে গেলে, এই যে আমরা এখন 17 ডিগ্রিতে আয়না ছেড়ে দিছি, এতে তার পাথটা হয়ে যাবে সার্কুলার। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি। ইভেন তোমাদেরকে বলে রাখা দরকার, আমাদের যে হার্টবিট, দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন। বাট এটা এক্সাম্পলে আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে যে হার্টবিট এটা আসলে কোন ধরনের মোশন। দিস ইজ এ পিরিয়ডিক মোশন। কারণ তোমরা একটু খেয়াল করে দেখবে আমাদের হার্টবিটটা কিন্তু একদম সেম টাইম ইন্টারভাল পরপর এরকম লাফাচ্ছে। এবং যদিও এমন হয় মাঝে মধ্যে চেঞ্জ হতে পারে, কিন্তু ইন জেনারেলি যেটা হয়, এটা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পরপর এরকম লাফাচ্ছে। তাহলে দিস ইজ কল পিরিয়ডিক মোশন। আচ্ছা, আমরা এর পরের অংশটাতে যাই। এখানে এর পরের অংশটাতে এই এসকিউ এর জন্য বা শর্ট কোয়েশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ মিন্ড বাই এ কোয়ান্টিটি। কোয়ান্টিটি জিনিসটাকে আমাদের বোঝা লাগবে, কারণ আমরা যখন এরপর থেকে যা কিছু পড়বো এটা বোঝার জন্য কোয়ান্টিটিকে বোঝা খুবই জরুরি। তখন আমি এটা পড়ার আগে আমার মতো করে একটু বলে দিই। কোয়ান্টিটি হচ্ছে তারা যাদেরকে আসলে মেজার করা যায়, এবং আমাদের আশেপাশে যত কিছু আছে, এমন অনেক কিছু আছে যাদেরকে মেজার করা যায় না, আবার অনেক কিছু আছে যাদেরকে মেজার করা যায়। যেমন তোমাকে যদি এখন এক্সাম্পল বলতে বলা হয় যে বলো তো তোমার আশেপাশে এমন খাড়া খাড়া আছে বা কোন কোন জিনিসগুলো আছে যেগুলোকে মেজার করা যায়, কী কী প্রপার্টিজ আছে যেগুলোকে মেজার করা যায়। যেমন আমরা কোনো একটা অবজেক্টের মাস মেজার করতে পারি, আমরা টেম্পারেচার মেজার করতে পারি, আমরা টাইম মেজার করতে পারি। এইরকম যাদেরকে মেজার করা যায়, দিস ইজ কল কোয়ান্টিটি। তাহলে মেজার করা যায় না কোনগুলা? আচ্ছা, আমরা আমাদের হ্যাপিনেসকে কি মেজার করতে পারি? আমরা কি বলতে পারি যে তার হ্যাপিয়ার অ্যামাউন্টটা হচ্ছে এত মিটার অথবা এত কেজি অথবা এত ডিগ্রি সেলসিয়াস? না, এরকম মেজার করা যায় না। অথবা ধরে নিতে পারো আমরা আমাদের সরনেসটারও তো অবশ্যই মেজার করতে পারি না। তাহলে এই যে হ্যাপি, সরো, লাভ, এই দিস কাইন্ড অফ থিংস আমরা আসলে মেজার করতে পারি না। এই যাদেরকে মেজার করা যায় না, দিস ইজ নট এ কাইন্ড অফ কোয়ান্টিটি। বাট যাদেরকে মেজার করা যাচ্ছে, যাদেরকে মেজার করা যাচ্ছে, দিস ইজ কল কোয়ান্টিটি। তাহলে আমরা একটু পড়ি। ইন দ্য ওয়ার্ল্ড উই নো anything that can be measured is called a quantity. For example, temperature is a quantity, but joy or sorrow is not. This is because temperature can be assigned a measurable value, while joy and sorrow cannot be measured or given a specific value. আমরা অবশ্যই কারোর সরনেস, হ্যাঁ, আমরা বলার সময় হয়তো বলি যে ওর আসলে এতে অনেক বেশি কষ্ট পাইছে, এই ঘটনাটাতে ও অনেক খুবই 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 কষ্ট পাইছে, এরকম হয়তো বলতে পারি। কিন্তু আমরা আসলে কোনো ভ্যালু দিতে পারি না যে তার কষ্টের পরিমাণ হচ্ছে 100, তার কষ্টের পরিমাণ হচ্ছে 60, এরকম আসলে কিছু বলতে পারি না। এই যে কষ্ট বা দুঃখ বা এই লাভ অথবা হ্যাপিনেস, এসবের যে আমরা ভ্যালু দিতে পারি না বা মেজার করার কোনো অ্যামাউন্ট দেওয়ার কোনো ওয়ে নাই, দ্যাটস ওয়াই দিস ইজ নট এ কাইন্ড অফ কোয়ান্টিটি। বাট আমরা যদি ওইভাবে চিন্তা করি, টেম্পারেচারে কিন্তু মেজার করা যাচ্ছে। আমরা কিন্তু আমাদের এইজ মেজার করতে পারি, আমরা মাস মেজার করতে পারি, ওয়েট মেজার করতে পারি। এই যাদেরকে মেজার করা যায়, দিস ইজ কল কোয়ান্টিটি।
এই কোয়ান্টিটির ক্লাসিফিকেশনে যদি যাই তাহলে দেয়ার আর টু টাইপস অফ কোয়ান্টিটিস, ওয়ান ইজ স্কেলার অ্যান্ড আদার ইজ ভেক্টর। এগুলো বোঝা খুবই জরুরি, আমি একটু সময় নিয়ে পড়াচ্ছি, সবাই প্লিজ মনোযোগ দিয়ে শোনো। তোমরা অলরেডি বুঝে গেছো যাদেরকে মেজার করা যাচ্ছে দিস ইজ কল কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিগুলো আবার টু টাইপস, কী কী? স্কেলার অ্যান্ড ভেক্টর। স্কেলার হচ্ছে তারা বলা হয় যাদেরকে মেজার করা যায়, তাদের মধ্যে আবার যে দুইটা ক্লাসিফিকেশন, এমন অনেকেই আছে যাদেরকে মেজার করার জন্য দিকের প্রয়োজন পড়বে ও ডিরেকশন লাগবে, আর এমন অনেক কিছু আছে যাদেরকে মেজার করার জন্য ডিরেকশন লাগবে না, শুধু ম্যাগনিটিউড দ্বারাই বোঝানো যাবে। যাদেরকে শুধু ম্যাগনিটিউড দ্বারা প্রকাশ করা যায় দিস ইজ কল স্কেলার। অন দ্য আদার হ্যান্ড যাদেরকে একই সাথে ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুইটাই লাগবে দিস ইজ কল ভেক্টর কোয়ান্টিটি। যেমন ধরে নাও তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বয়স কত, তুমি অবশ্যই উত্তর এভাবে দিবা না যে আমার বয়স হচ্ছে পূর্ব দিকে 10 বছর, এরকম তো হয় না, এটা তো সেন্স মেক করে না, তখন তো দিক বলার প্রয়োজন পড়তেছে না যে বয়সের আবার দিক হয় নাকি। আমরা অনলি বলবো ইয়েস আই এম 12 অর আই এম 15 অর আই এম 20, এরকম কিছু একটা বলে দিব। তাহলে আমরা আমাদের জাস্ট এইজটা জাস্ট একটা নাম্বার দিয়ে বলে দিই, এই ক্ষেত্রে তার ডিরেকশনের প্রয়োজন পড়ে না। সিমিলারলি আমরা যদি আমাদের ম্যাথস হিসাব করি, আমাদের ম্যাথস যখন আমরা হিসাব করবো বলবো যে আমার ম্যাথস ধরে নাও 60 কেজি অর 45 কেজি অর 50 কেজি, তখন কিন্তু ডাইরেকশন দরকার পড়তেছে না। তাহলে এই যে কোয়ান্টিটিগুলা যাদেরকে প্রকাশ করার জন্যে কোনো রকমের ডিরেকশন প্রয়োজন পড়তেছে না, অনলি একটা ভ্যালু দিয়েই বলা যায় দিস ইজ কল স্কেলার কোয়ান্টিটি। যেমন এক্সাম্পল হিসেবে কী কী বলা যেতে পারে? টাইম, টেম্পারেচার, ওদের জন্য কোনো ডিরেকশন প্রয়োজন পড়ে না। তাহলে এখন আমরা এই জায়গাটা একটু পড়ি। এক্সাম্পল অফ স্কেলার কোয়ান্টিটিস, দিস রিকোয়ার অনলি এ নাম্বার অ্যান্ড এ ইউনিট। জাস্ট একটা নাম্বার দিয়ে তাদেরকে প্রকাশ করা যাচ্ছে, এখানে ডাইরেকশনের কথা বলতেছে না। এক্সাম্পল হিসেবে কী কী বলা যায়? আচ্ছা আমি একটু বলে রাখি তোমাদের এর মাঝে, সবাই প্লিজ আমি যা পড়াচ্ছি যেভাবে পড়াচ্ছি একদম আমাদের স্লাইড অনুযায়ী অবশ্যই নোট করে রাখবা। আমাদের স্লাইডটা ডিসক্রিপশন বক্সে এবং একই সাথে আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই এটা ডাউনলোড করে নিয়ে একদম আমি যা পড়াচ্ছি যেভাবে পড়াচ্ছি ঠিক এইভাবে নোট ডাউন করা। এখানের প্রত্যেকটা অংশ এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি অপ্রাসঙ্গিক কোনো কিছু আমাদের এই স্লাইডে নিয়ে আসি নাই, যতটুকু দরকার যা পড়া দরকার আমি সবগুলো এখানে নিয়ে আসছি। আচ্ছা কী কী বলতেছি তাহলে? এই স্কেলার কোয়ান্টিটিজের যে এক্সাম্পলগুলো তোমাদের মুখস্থ রাখা লাগবে, তার মধ্যে প্রথমটা হচ্ছে ম্যাস, দেন ডিস্টেন্স, অবশ্যই ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি, দেন স্পিড, এখানে সবগুলো একদম মুখস্থ করে ফেলবা আর ঝামেলা বাঁধায় না, স্পিড নট ভেলোসিটি, স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি। দেন টাইম, দেন টেম্পারেচার, দেন এনার্জি আর ওয়ার্ক, তোমাদের জানা দরকার এনার্জি আর ওয়ার্ক আসলে সেম জিনিস। দেন কোনো একটা অবজেক্টের ভলিউম, দেন প্রেশার। those are the example of scalar quantity. On the other hand, example of vector quantity যেটা হচ্ছে তারা those require number, unit and a direction. এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা এই যে দেখো এখানে একটা ডাইরেকশন লাগবে, এই যে ডিরেকশনটা লাগতেছে এই ডিরেকশনের মধ্যে যারা যারা পড়বে তাদের মধ্যে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, দেন ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, ওয়েট অ্যান্ড মোমেন্টাম। আমি যা বলতেছি এই সবগুলো একটু শুনো। এখন ডিরেকশন কোনগুলোর দরকার পড়ে এগুলো একটু বলে দিই। যেমন ধরো নাও তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা তোমার বাসা থেকে তোমার স্কুলের যে ডিসপ্লেসমেন্ট এটা কত বা কোথায় পড়ছে এরকম যদি জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি যদি অনলি বলে দাও যে আমার বাসা থেকে স্কুলটা হচ্ছে অনলি 1 কিলোমিটার ডিস্টেন্সে আছে, তাহলে তুমি যদি জাস্ট 1 কিলোমিটার বলে দাও, তাহলে তোমার বাসা থেকে কেউ একজন যে কোনো একদিকে যদি 1 কিলোমিটার দূরে যায় তাহলে তো বাসাটা পেয়ে যাবে এমন না। একটু এইভাবে চিন্তা করো তো, তুমি তারে উত্তর দিলা যে হ্যাঁ আমার স্কুল তো মাত্র 1 কিলোমিটার দূরে, তাহলে এখন তোমার বাসা থেকে যদি ও বের হয়ে জাস্ট যে কোনো একদিকে 1 কিলোমিটার দূরে চলে যায় তাহলে কি স্কুলটা পেয়ে যাবে? অফকোর্স নো। তাহলে তাকে যদি তোমার স্কুলটা পাওয়া লাগে তাহলে একদম একটা নির্দিষ্ট ডিরেকশনে যাওয়া লাগবে, এবং তুমি যদি এইভাবে অ্যান্সারটা দিতা যে হ্যাঁ আমার স্কুলটা 1 কিলোমিটার দূরে এবং এটা হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়ে ঠিক নর্থে যদি যায়, আমাদের বাসার ঠিক নর্থে যদি কেউ যায় এবং 1 কিলোমিটার ডিস্টেন্সে যায় আমাদের স্কুলটা পেয়ে যাবে। তাহলে এখানে একই সাথে তোমাকে দুইটা জিনিস বলা লাগতেছে, ওয়ান ইজ ডিরেকশন অ্যান্ড ওয়ান ইজ ম্যাগনিটিউড। তাহলে এই যে কোয়ান্টিটিগুলো যাদেরকে একই সাথে ভেক্টর এবং ম্যাগনিটিউড দুইটারই দরকার পড়তেছে, দোজ কাইন্ড অফ কোয়ান্টিটিজ ইজ কল্ড ভেক্টর কোয়ান্টিটিস। এবং এক্সাম্পল হিসেবে কী বলা যেতে পারে? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, ওয়েট অ্যান্ড মোমেন্টাম। এখানে এই দুইটা নিয়ে বেশ কনফিউশন বাদে। কোন দুইটা নিয়ে? যে ওয়ান ইজ ডিসপ্লেসমেন্ট and another is distance, those are not the same. এখানে খেয়াল করে দেখবা যখন ডিস্টেন্স বলতেছে তখন এগুলো ঠিকই স্কেলার, বাট যখন ডিসপ্লেসমেন্ট বলতেছে দিস আর ভেক্টর। যদিও আমরা ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট সম্পর্কে এখনও ইন ডিটেলসে কিছু জানি না, বাট আস্তে আস্তে শিখবো। বাট ফার্স্ট অফ অল তোমাদের এটা জানা দরকার হুইচ ওয়ান ইজ স্কেলার অ্যান্ড হুইচ ওয়ান ইজ vector. Displacement is a vector quantity, on the other hand distance is a scalar quantity.
আচ্ছা, তাহলে আই হোপ আমরা এতটুকু বুঝে গেছি যাদেরকে প্রকাশ করার জন্য ডিরেকশন এবং একটা নাম্বার ইট মিনস ম্যাগনিটিউড দুইটাই লাগবে, দিস ইজ কল ভেক্টর কোয়ান্টিটিস। এখানে একটু আবার বলে ফেলি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, ওয়েট অ্যান্ড মোমেন্টাম। এখানে একটু খেয়াল করে দেখো, আমরা যে আমাদের ওয়েট মাপি, এই ওয়েট কিন্তু ঠিকই ভেক্টর কোয়ান্টিটি, বাট আমরা যদি আমাদের ম্যাসটা পরিমাপ করি, এটা কিন্তু আবার একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই ম্যাস এবং ওয়েট দুটো কিন্তু সেম জিনিস না। যদিও আমরা এখানে একটা ঝামেলা বাঁধাই, আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কী করি, শোনো, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার ওয়েট কত, আমরা বলে দিই 50 কেজি। এই কেজি এটা আসলে ওয়েটের ইউনিট না, এটা আসলে আমরা ম্যাস বলে দিই। তাহলে একটু সাবধান দেখো, যখন আমাদের ম্যাস বের করতে বলা হবে তখন কিন্তু ঠিকই এটা স্কেলার কোয়ান্টিটি এবং এই ম্যাসের ইউনিট কিন্তু হচ্ছে কেজি। কিন্তু যখন আমাদের ওয়েট কত জানতে চাওয়া হবে, ওয়েটের ইউনিট আসলে নিউটন এবং এটা অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি। সবাই এখনই নোট ডাউন করো যে কোনগুলা ভেক্টর কোয়ান্টিটি আর কোনগুলা স্কেলার কোয়ান্টিটি। এগুলোর মধ্য থেকে যদি আমাদের কোনোটা একটা এক্সাম্পলে আইসা বা এমসিকিউতে আসার পর জানতে চাওয়া হয় এটা ভেক্টর কিনা, অথবা কোনটা ভেক্টর অথবা কোনটা স্কেলার, আমরা যেন অবশ্যই পারি। লেটস মুভ অন আওয়ার নেক্সট কোয়েশ্চেন। এখানে বলা আছে যে ইন ফিজিক্স মোশন ইজ দ্য চেঞ্জ ইন পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু ইটস সারাউন্ডিংস ইন interval of time. The motion of an object with some mass can be described in terms of the following terms. One is distance, displacement, speed, velocity, acceleration, or negative acceleration, বা এটার আরও অনেকগুলো নাম আছে, রিটার্ডেশন অথবা ডিসেলারেশন। আমি এখন তোমাদেরকে যেটা করব, এই যে কোয়ান্টিটিগুলো দেখতে পাচ্ছ, এই কোয়ান্টিটিগুলা ভেক্টর স্কেলার এখন আসলে বোঝানোর উদ্দেশ্য না, এগুলো তোমরা অলরেডি জানো। আমি এইগুলোর মধ্যে কী কী সিমিলারিটি আছে এবং কী কী ডিফারেন্স আছে এবং এগুলো সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা এক একটা পেয়ার নিয়ে কাজ করি। আমরা ফার্স্টে যেটা শিখবো যে এই ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট, এই দুইটার মধ্যে কী সিমিলারিটি এবং আছে এবং কী কী ডিফারেন্স আছে। ডিসপ্লেসমেন্ট এবং হচ্ছে ডিস্টেন্সের মধ্যে তোমাদের তার আগে বলে রাখা দরকার যে এই মোশন যে চ্যাপ্টারটা, এটারে যদি ভালোভাবে এক্সপ্লেন করতে হয় তাহলে এখানের প্রত্যেকটা সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া থাকা দরকার। হোয়াট ইজ ডিস্টেন্স, হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, এই সবগুলো আমরা বিস্তারিত শিখবো। তাহলে চলো আমরা প্রথমে শিখে আসি যে হোয়াট ইজ ডিস্টেন্স অ্যান্ড হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট। এটা যদি শিখতে হয় তাহলে এই অংশটা ভালো করে খেয়াল করে দেখো। এখানে একটা তার ডেফিনেশন দেওয়া আছে এবং এখানে একটা ফিগার আছে যেন আমি সহজেই বোঝাতে পারি। এখানে প্রথমে ডিস্টেন্সের ডেফিনেশন বলা আছে, ডিস্টেন্স ইজ দ্য টোটাল মুভমেন্ট অফ অ্যান অবজেক্ট উইদাউট এনি রিগার্ড টু ডিরেকশন। উই ক্যান ডিফাইন ডিস্টেন্স অ্যাজ টু হাউ মাচ গ্রাউন্ড অ্যান অবজেক্ট হ্যাজ কভার্ড ডিসপাইট ইটস স্টার্টিং অর এন্ডিং পয়েন্ট। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে এ পয়েন্ট থেকে ধরে নাও 3 জন ব্যক্তি বি পয়েন্টে পৌঁছাইলো। তাহলে স্টার্ট করছে এ পয়েন্ট থেকে এবং ওই ব্যক্তি বি পয়েন্টে গেল। এখন এই যে এ থেকে বি পয়েন্টে গেল, প্রথম যে ব্যক্তি ও আসলে ধরে নাও পাথ 1 ফলো করছে, 2 নাম্বার যে ব্যক্তি ও একটা স্ট্রেইট লাইন ফলো করে এই পাথটা ফলো করছে, এবং 3 নাম্বার যে ব্যক্তি, এই 3 নাম্বার ব্যক্তি এরকম একটা পাথ ফলো করছে। তাহলে এই 3 জন ব্যক্তির ডিস্টেন্স আসলে সেম না, কারণ যে ব্যক্তি এই রোডে গেছে ও মোটামুটি একটু পথ গেছে, একদম সবচেয়ে কম না। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে 2 নাম্বার পাথটা ফলো করছে ও আসলে সবচেয়ে শর্টেস্ট ওয়েতে চলে গেছে, ওর এই জায়গাটা সবচেয়ে কম ছিল। কিন্তু এই ব্যক্তি আরও ঘুরে গাড়ে অনেক পথ পাড়ি দিয়ে দেন বিতে পৌঁছাইছে। তাহলে এই 3 জন ব্যক্তির আলাদা আলাদা ডিস্টেন্স কাভার করছে। তাহলে ডিস্টেন্স মিনস টোটাল কতটুকু পাথ কাভার করছে একটা টাইমের মধ্যে। এই পুরো যে পাথটা, এই পুরো পাথটারে বলা হচ্ছে ডিস্টেন্স। তাহলে ডিসপ্লেসমেন্টে কি বলা আছে? ডিসপ্লেসমেন্ট ইজ দ্য নেট চেঞ্জ ইন অ্যান অবজেক্ট পজিশন defined as the vector from its initial and final location. It depends only on start and end points, not the path taken. একটু খেয়াল করে দেখো, এখানে 3 জন ব্যক্তির তাদের যে স্টার্টিং পয়েন্ট এটা কিন্তু একই জায়গায় ছিল এবং তাদের যে এন্ডিং পয়েন্ট এটাও কিন্তু একই জায়গায় ছিল। তার মানে এই 2 জন ব্যক্তি একই জায়গা থেকে শুরু করে যেহেতু একই জায়গায় পৌঁছাইছে, তাহলে এই 3 জন ব্যক্তির আসলে ডিসপ্লেসমেন্ট সেম। কারণ ডিসপ্লেসমেন্ট কাউন্ট করতে হয় যে শর্টেস্ট যে ডিস্টেন্সটা, দিস ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে হ্যাঁ, ঠিক আছে, এই ব্যক্তি হয়তো এ থেকে রওনা দিয়ে এদিকে বিতে পৌঁছেছে, তাহলে সবচেয়ে শর্টেস্ট রাস্তা কোনটা? তাহলে যে ব্যক্তি এ থেকে বিতে গেল তার জন্য শর্টেস্ট রাস্তা কিন্তু ওই এ থেকে বি পর্যন্ত একটা স্ট্রেট লাইন টানলে যে অংশটা, দিস ইজ কল্ড শর্টেস্ট ওয়ে, এবং এটি হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। অপরপক্ষে এ ব্যক্তি তো আর এই স্ট্রেট ওয়েতে গেছেই, তাহলে এটাই তার ডিসপ্লেসমেন্ট, এটাই তার ডিস্টেন্স। কিন্তু
3 নাম্বার যে ব্যক্তি এই যে ঘুরে ঘুরে গেল, এই পুরো পাথটা বলা হচ্ছে তার ডিস্টেন্স, কিন্তু ডিসপ্লেসমেন্ট যখন হিসাব করা হবে তখন কোন পাথে গেল এটা ইম্পর্টেন্ট না, তোমাকে শুধু বলতে হবে তার স্টার্টিং পয়েন্টটা কি, তার এন্ডিং পয়েন্টটা কি, দুইটারে জাস্ট কানেক্ট করে দাও। এই যে শর্টেস্ট ওয়েটা, দিস ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট ও কোন পাথে গেল তার উপর ডিপেন্ড করতেছে না, জাস্ট স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টে কানেক্ট করে দাও, দিস ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। আর অন দ্য আদার হ্যান্ড ডিস্টেন্স হচ্ছে ও যে পয়েন্ট থেকে শুরু করছে এখান থেকে ঘুরে 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 যে পর্যন্ত পৌঁছাইছে, এই পুরো পাথটার যে ডিস্টেন্সটা, যে পজিশনটা ও কাভার করছে, দিস ইজ কল ডিস্টেন্স। তাহলে একটু খেয়াল করে দেখো, ডিসপ্লেসমেন্ট ও কোন পাথে গেছে এটার উপর কিন্তু ডিপেন্ড করে না, শুধু ডিপেন্ড করতেছে স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্টের উপর। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। এই ক্ষেত্রে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলো তো, এই যে পাথ 1, পাথ 2 এবং পাথ 3, এই তিনজনের জন্য কিসের মান সেম? তিনজনের আসলে ডিসপ্লেসমেন্ট সেম। কেন ডিসপ্লেসমেন্ট সেম? কারণ ডিসপ্লেসমেন্ট শুধু ইনিশিয়াল এবং ইন পয়েন্টের উপর ডিপেন্ড করে। এখানে তিনজন ব্যক্তি এ পয়েন্ট থেকে স্টার্ট করে বি পয়েন্টে যেয়ে পৌঁছাইছে, তাহলে তাদের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট যেহেতু সেম, তাহলে এই শর্টেস্ট ডিস্টেন্স সবার জন্যই সেম আসবে, তাহলে তাদের ডিসপ্লেসমেন্ট সেম। কিন্তু তাদের যদি ডিস্টেন্সের কথা চিন্তা করো, তাহলে আমরা বলবো যে 3 নাম্বার ব্যক্তি সবচেয়ে বেশি ডিস্টেন্স কভার করছে, ও অনেক রাস্তা ঘুরে ঘুরে গেছে। তারপরে হচ্ছে প্রথম ব্যক্তি তার চেয়ে কম কিন্তু মোটামুটি একটা পথ কাভার করছে। কিন্তু যে ব্যক্তি 2 নাম্বার, প্রথম ব্যক্তি বেশ মোটামুটি, আর যে ব্যক্তি 2 নাম্বার, ও আসলে একদম শর্টেস্ট ওয়েতে এ থেকে বিতে পৌঁছাই যাচ্ছে। তাহলে এই যে শর্টেস্ট, এর চেয়ে কম ডিস্টেন্স কাভার করে কোনোভাবেই এ থেকে বিতে পৌঁছানো সম্ভব না। এই যে শর্টেস্ট ডিস্টেন্সটা, দিস ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে তার ইউনিটটা কি আসবে এবং তার ডাইমেনশনটা কি আসবে। তোমরা যেটা করতে পারো সবাই প্লিজ, আমি যেভাবে লিখে রাখছি এগুলার হচ্ছে ডেফিনেশন, পারলে এটাও ড্র করো, এবং অবশ্যই তার ডাইমেনশন, প্রত্যেকটা জিনিসের ডাইমেনশন এবং ইউনিট বের করে রাখো। এখন তাহলে এই ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে সিমিলারিটি আমি বলি একটু শোনো। প্রথম কথা হচ্ছে এই দুইটা আসলে অলমোস্ট সেম জিনিস, জাস্ট আবার পার্থক্য আছে অনেক ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে। একটা আসলে পাথের উপর ডিপেন্ড করতেছে, যেটা পাথের উপর ডিপেন্ড করতেছে, দিস ইজ কল্ড ডিস্টেন্স, আর দিস ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। এই দুইটার মধ্যে সিমিলারিটি হচ্ছে দুইটারই ইউনিট হচ্ছে সেম, এবং দুইটার ইউনিটই হচ্ছে মিটার, এগুলো মিটারে কাউন্ট করতে হয়। এবং দুইটারই ডাইমেনশন যদি আমরা হিসাব করি, ডাইমেনশন হচ্ছে অনলি এল, অনলি ক্যাপিটাল এল। এবং একটা জিনিস মনে রাখো, ডাইমেনশনটা অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে অনেক অলওয়েজ লিখতে হয়। তাইলে আমরা কি শিখলাম? এই ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট দুইটারই ইউনিট হচ্ছে সেম, ইউনিট হচ্ছে মিটার, এবং দুইটারই ডাইমেনশনও হচ্ছে সেম, এবং ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এল। জাস্ট তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আরেকটা জিনিস বলে রাখি, ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তোমাদের অলরেডি এটা কিন্তু পড়ানো হয়ে গেছে, আমরা একটু আগে এটা পড়ে আসছিলাম। এই যে তাদের ক্লাসিফিকেশনে দেখো, এই ডিসপ্লেসমেন্টে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি বিকজ ইটস ডিপেন্ডস অন দ্য ডিরেকশন, অন দ্য other hand distance not depends on the direction, that's why this is a scalar quantity. আমরা তাহলে এর পরের অংশতে চলে যাই। এখানে যদি আরেকটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবা আমি সেম জিনিসটা এখানে রাখছি, ডিসপ্লেসমেন্ট ইন দ্য নেট চেঞ্জ ইন দ্য অবজেক্টস পজিশন ডিফাইন অ্যাজ দ্য ভেক্টর ফ্রম ইটস ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল লোকেশন, ইট ডিপেন্ডস অনলি অন স্টার্ট অ্যান্ড এন্ড পয়েন্টস নট দ্য পাথ টেকেন অ্যান্ড ইটস ক্যালকুলেটেড এজ ইনভলভিং বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। এটা একই সাথে ডিসপ্লেসমেন্ট যখন আমরা হিসাব করব, এটা একই সাথে তার ম্যাগনিটিউডও থাকবে এবং তার ডিরেকশনও থাকবে। এই ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুইটা একসাথে ওয়ার্ক করবে বিদায়, দুইটারই প্রয়োজন বিদায়, দিস ইজ কল এ ভেক্টর কোয়ান্টিটি। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝছি। এবং এই ডিসপ্লেসমেন্ট অবশ্যই তার এই যে পাথ দেখতে পাচ্ছ তার উপর অবশ্যই ডিপেন্ড করে না, ও যে পাতেই যাক না কেন, জাস্ট ফাইনাল ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন যেটা, এই দুটো যদি সাম করে দেয়, দিস ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। তার মানে এই প্রথম যে ব্যক্তি যে প্রথম পাথটা ফলো করছে তার জন্য ডিসপ্লেসমেন্ট এইটা না, দিস ইজ কল্ড ডিস্টেন্স। তাহলে যদি যে ব্যক্তি, আমি অন্যভাবে অঙ্কন করি, ধরো এটা এ পয়েন্ট, এখন এই ব্যক্তি ধরো ঘুরে 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 অনেক রাস্তা ঘুরে 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 এখানে পৌঁছাইছে যে, হ্যাঁ, দিস ইজ বি পয়েন্ট। এখন তার যখন ডিস্টেন্সের কথা বলবে তখন একদম প্রত্যেকটা মিটার মিটার মাপে মাপে মাপা 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 পুরোটা বের করতে হবে যে তার ডিস্টেন্স কতটুকু। বাট ডিসপ্লেসমেন্ট যখন হিসাব করবো তখন আমরা এ থেকে বি ডিরেক্ট কানেক্ট করে দিব, এবং শর্টেস্ট ওয়েতে এটা একটা স্ট্রেইট লাইনের মতো করে কানেক্ট করে দিব। এই স্ট্রেইট লাইনের মতো কানেক্ট করার পর আমরা যে স্ট্রেইট লাইনটা পাবো, এই যে ডিস্টেন্সটা, দ্য শর্টেস্ট ডিস্টেন্স, দিস ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট, এবং এটা অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি। এবং এই থেকে যদি এ থেকে যদি বি পর্যন্ত কোনো ব্যক্তি যায় তাহলে তার ডিরেকশন আসবে এ থেকে বি পর্যন্ত। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝে গেছি। তাহলে আমরা এখন পর্যন্ত কি শিখলাম? এই জিনিসটা যদি আবার শিখি, একটা সম্পর্কে চলো একটু বিস্তারিত শিখি, এটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট সম্পর্কে যদি আমরা ভালো করে শিখি, তাহলে ফার্স্ট অফ অল দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এখানে বলা আছে ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড displacement, and
এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে ডিসপ্লেসমেন্টের মান না জিরো হয়ে যেতে পারে, ডিসপ্লেসমেন্টের মান জিরো হতে পারে। ইফ অ্যান অবজেক্ট রিটার্নস to its starting point, its displacement is zero even if it traveled a large distance। মানে এমনও হতে পারে যে ধরো একটা অবজেক্ট কোনো একটা এ পয়েন্ট থেকে শুরু করে ধরো বিতে গেল, অনেক দূর গিয়ে বিতে গেল, তারপর ও যদি কোনো কারণে আবার বি থেকে আবার এতে চলে আসে, তাহলে তার ইন টোটাল ধরে নাও আবার এতে ফিরে আসলো, তাহলে তার ইন টোটাল ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট কিন্তু সামহাও জিরো হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে আসলে একটা জিনিস আমার মনে হয় লিখতে ভুল হয়ে গেছে, ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। হ্যাঁ, এখানে ডিরেকশন হতাটা না, এটা একটু লিখে রাখো প্লিজ। এটার একই সাথে ম্যাগনিটিউড আছে এবং ডিরেকশন আছে, দ্যাটস ওয়াই দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। বাট জিরো ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওইগুলো যাদের কোনো কী থাকবে না, ডিসপ্লেসমেন্ট থাকবে না। এবং এটা কেমন হতে পারে, যে পয়েন্ট থেকে স্টার্ট করবে আবার ঘুরে ঘুরে যদি ওই পয়েন্টেই চলে আসে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যেতে পারে। আবার এমনও তো হতে পারে যে ধরো এ থেকে রওনা দিল, এই সিনারিটা দেখো, ধরো ও অনেক ঘুরে ঘুরে আবার এতে চলে আসলো, তাহলে তার ইন টোটাল ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হয়ে গেছে। কারণ আমরা জানি ডিসপ্লেসমেন্ট হিসাব করতে হয় যে পয়েন্ট থেকে স্টার্ট করছে এবং যে পয়েন্টে ইন করছে তার শর্টেস্ট হয়ে যেতে। এখন এ থেকে যদি ঘুরে ঘুরে আবার এতেই চলে আসে, তাহলে তো তার কোনো রকমের ডিসপ্লেসমেন্ট নাই, কিন্তু তার কিন্তু ডিস্টেন্স কভার করছে অনেক। ডিস্টেন্স হিসাব করার সময় কিন্তু প্রতিটা পয়েন্ট হিসাব করে মেপে এখানে আসতে হবে। কারণ দেখা যাবে যে ও আসলে অনেক রাস্তা হেঁটে আসছে, তার মানে তার একটা ডিস্টেন্স আছে কিন্তু তার ডিসপ্লেসমেন্ট নাই। এই হবে, এতটুকু বুঝে গেছি। ডিস্টেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে ডিস্টেন্স ইজ দ্য টোটাল পাথ ট্রাভেল, দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি, হোয়াইল ডিসপ্লেসমেন্ট ইজ দ্য স্ট্রেট লাইন ডিস্টেন্স বিটুইন স্টার্ট অ্যান্ড ফিনিশিং পয়েন্ট। আচ্ছা, নেগেটিভ অ্যান্ড পজিটিভের হিসাবটা দেখো। এ নেগেটিভ রেজাল্ট ইন্ডিকেটস মুভমেন্ট ইন দ্য অপোজিট ডিরেকশন অফ দ্য ডিফাইন্ড পজিটিভ অ্যাক্সিস। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, যদি কোনো কারণে এই ডিসপ্লেসমেন্টের ভ্যালু নেগেটিভ চলে আসে, হ্যাঁ, তাহলে তোমাকে বুঝে নিতে হবে আমরা যদি কোনো একটা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে এদিকে যাওয়াটারে যদি পজিটিভ হিসাব করি, তাহলে যখন তার অপোজিটে যাবে তখন বলা হবে নেগেটিভ। কারণ একটু খেয়াল করে দেখো, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এই ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ দিয়ে একই জিনিস বোঝায় না। একদিকে যাওয়া, যে কোনো একদিকে যাওয়া যদি পজিটিভ বোঝায়, তাহলে ঠিক তার অপোজিটে যাওয়া বোঝানোর জন্য নেগেটিভ ইউজ করা হবে। এটা নিয়ে আমরা আরও বিস্তারিত শিখবো। জাস্ট এতটুকু মনে রাখো যে এই ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে ডিরেকশনটা অবশ্যই যেহেতু ম্যাটার করে, তাহলে কোনো একদিকে যাওয়াটা যদি পজিটিভ হয়, আমরা যখন ঠিক তার অপোজিটে যাব তখন অবশ্যই এখানে নেগেটিভ দিতে হবে। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝছি। আমরা যদি এর পরের অংশটাতে যাই, তাহলে এখানে বলে দেওয়া আছে একটা কোয়েশন আছে, আমরা এখন পর্যন্ত যা পড়লাম ওইটা দিয়ে। জন ট্রাভেলস 250 miles to north but then backtracks to south for 105 miles to pick up a friend. হোয়াট ইজ জনস টোটাল ডিসপ্লেসমেন্ট? আচ্ছা, এখানে যেটা তারা বুঝাইছে যে প্রথমত ও যেটা করছিল যে কিসে গেছে, নর্থে গেছে 250 মাইলস। তাহলে ধরে নিচ্ছি এ পয়েন্ট থেকে ও ট্রাভেল শুরু করছিল। এখন এ থেকে বি পর্যন্ত ধরে নাও 250 মাইলস। এখন এ থেকে বিতে যাওয়ার পর ও একটা ফ্রেন্ডে নেওয়ার জন্যে ও টিকতার বেঁকে চলে আসছে। এবং কতটুকু বেঁকে আসছে বলা আছে, টিকতার বেঁকে চলে আসছে হচ্ছে 105 কিলোমিটার, 105 মাইলস, তাহলে 105 মাইলস। তাহলে যেহেতু ও এখন ব্যাক করে ফেলছে ঠিক অপোজিটে, তাহলে এখন আমাদের যদি ডিসপ্লেসমেন্ট বের করতে বলা হয়, তাহলে ডিসপ্লেসমেন্টের হিসাবটা মনে আছে, এ থেকে শুরু করে এই যে শর্টেস্ট ওয়েটা এটা যাব। তাহলে ও এ থেকে শুরু করছে, ফার্স্টে বিতে গেল হুইচ ইজ 250, আবার যেহেতু 105 মাইলস ব্যাক করে ফেলছে, তাহলে এই গ্যাপটা আসবে 250, মানে পুরোটা -105, কারণ এই জায়গাটা তো ও ঠিক অপোজিটে চলে আসছে। এই যে দেখো এখানে বলা দেওয়া একদম স্পষ্টতই বলা যাচ্ছে নট বাট দেন ব্যাক ট্র্যাক টু সাউথ, একদম নর্থে যাওয়ার পর আবার সাউথে ব্যাক করছে কতটুকু 105 মাইলস। তাহলে এই পুরোটা যদি হয় 250 মাইলস, যেহেতু 105 মাইলস ঠিক অপোজিটে চলে আসছে, তাহলে এটা মাইনাস করে দিলে আমরা ডিসপ্লেসমেন্টটা বের করতে পারবো। তোমাদের মনে আছে কিনা যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে একদম শর্টেস্ট এটা। তাহলে এখান থেকে এই পয়েন্টটার নাম যদি হয় সি, তাহলে এই সি পয়েন্টের ডিস্টেন্সটা আসবে, এটা থেকে এটা মাইনাস করে দিলে 145 মাইলস। আই হোপ এতটুকু সবাই বুঝে গেছো। চলো আমরা আমাদের পরবর্তী অংশটাতে যাই। এখানে আমি যেটা করে রাখছি, এই ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা ডিফারেন্সগুলো লিখে রাখছি, কয়েকটা ডিফারেন্স মনে রাখবা। 2 মার্কের কোয়েশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে জানতে চাওয়া হবে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্যগুলো কী। তো এখানে স্পষ্টতই বলে দেওয়া আছে
আমরা অলরেডি অনেকবার পড়ে ফেলছি, তাও একসাথে গুছাই রাখছি যে তোমরা যদি একবার নোট করে ফেলো দেখে দেখে, তাহলে দেখা যাবে যে আর অসুবিধা হবে না। এখানে বলে দেওয়া আছে ডিস্টেন্স হচ্ছে দ্য কমপ্লিট লেন্থ অফ দ্য পাথ বিটুইন এনি টু পয়েন্টস ইজ কল্ড ডিস্টেন্স, বাট অন দ্য আদার হ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেক্ট লেন্থ বিটুইন এনি টু পয়েন্টস হোয়েন মেজার্ড অ্যালং দ্য মিনিমাম পাথ বিটুইন দেম। এটা অনেকবার পড়ানো হয়ে গেছে, আই হোপ তো এর মধ্যেই তোমরা বুঝে গেছো। ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি, মনে আছে? দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি as it only depends upon the magnitude and not the direction. এটা অনলি ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে, ডিরেকশনের উপর অবশ্যই ডিপেন্ড করে না। অন দ্য আদার হ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যাজ ইট ডিপেন্ডস আপন বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। আবার অন দ্য আদার হ্যান্ড ডিসপ্লেসমেন্ট কিন্তু কিসের উপর ডিপেন্ড করে? ম্যাগনিটিউড এবং ডিরেকশনের উপর, অবশ্যই দুইটার উপরে ডিপেন্ড করে। ডিস্টেন্স ক্যান অনলি হ্যাভ পজিটিভ ভ্যালু। দেখো, যেহেতু ডিস্টেন্স এটা একটা স্কেলার কোয়ান্টিটি, তার কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে না, এটার জাস্ট একটা পজিটিভ ভ্যালু আছে। কিন্তু এই ডিসপ্লেসমেন্ট ক্যান বি পজিটিভ, নেগেটিভ অ্যান্ড ইভেন জিরো। আমরা একটু আগে দেখতেছিলাম ডিসপ্লেসমেন্টের কিন্তু জিরো রেডি করা পসিবল। এমন যদি হয় কোনো একটা পয়েন্ট দেখে শুরু করে আবার ঠিক আগের পজিশনেই চলে আসছে, তাহলে কিন্তু টোটাল ডিসপ্লেসমেন্টটা জিরো হয়ে যাবে। এবং আমরা এই কোনো একটা ওর স্টার্টিং পয়েন্ট দেখে যে কোনো একটা ডিরেকশনে যদি পজিটিভ ধরি, তখন যদি আমরা যদি ঠিক তার অপোজিটে যেতে যাই, তাহলে কিন্তু অবশ্যই এটা মাইনাসও হতে পারবে। তাহলে প্রথমত যে কোনো একটা ডিরেকশনে আমরা চাইলে প্লাস ধরতে পারবো, ঠিক অপোজিটে যাওয়ার সময় মাইনাস ধরতে পারবো, এবং কোনো কারণে যদি ঘুরে ঘুরে আবার ঠিক ইনিশিয়াল পজিশনে চলে আসে, তাহলে আবার জিরো হতে পারে। এই কথাটা এখানে বলে দেওয়া আছে যে ডিসপ্লেসমেন্ট ক্যান বি পজিটিভ, নেগেটিভ, ইভেন জিরো। আই হোপ এতটুকু বুঝতে পারছি। আমরা পরের অংশটাতে ক্যান ডিসপ্লেসমেন্ট বি গ্রেটার দেন ডিস্টেন্স এক্সপ্লেন, এটা 2 মার্কের কোয়েশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা একই সাথে অংশটা শিখে রাখবো। বলে তারা জানতে চাচ্ছে যে ক্যান ডিসপ্লেসমেন্ট বি গ্রেটার দেন ডিস্টেন্স এক্সপ্লেন। এখানে একটু খেয়াল করে দেখো, আমরা যে অংশটা বুঝতে যাচ্ছি, ডিসপ্লেসমেন্ট কিন্তু কখনো ডিস্টেন্সের চেয়ে বড় হতে পারে না। তোমাদের কি মনে আছে যে আমরা যদি যে কোনো একটা পাথে যাই, ধরো এখান থেকে শুরু করে ঘুরে 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 এখানে আসলাম, ধরো তাহলে এটা এ, এটা বি, এখানে কোনটা ডিস্টেন্স আর কোনটা ডিসপ্লেসমেন্ট, তার পুরো পাথটা যদি আমরা কাউন্ট করতে যাই, এই যে পুরোটা, এটা কিন্তু ডিস্টেন্স বের হচ্ছে। বাট ডিসপ্লেসমেন্ট হিসাব করলে এই যে এ থেকে বি পর্যন্ত দেখতে পাচ্ছি, এই যে শর্টেস্ট হয় এটা, দিস ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্টটা কিন্তু শর্ট, আর ডিস্টেন্স কাউন্ট করলে কিন্তু বড় হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে যদি এরকম সিনারিও হয়, তাহলে খেয়ে বড়, ডিস্টেন্সটা বেশি, ডিসপ্লেসমেন্টটা কম। আবার ও যদি প্রথমেই এমন করে এ থেকে বি পর্যন্ত একদম স্ট্রেইট ওয়েতে চলে আসে, তাহলে এটাই তার ডিসপ্লেসমেন্ট, আবার এটাই তার ডিস্টেন্স। যদি একদম প্রথম দিকেই একদম এ থেকে বি পর্যন্ত একদম স্ট্রেইট লাইন ওয়েতে চলে আসে, তাহলে এটাই তার ডিস্টেন্স, এটাই তার ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে আমরা কী সিদ্ধান্ত নিতে পারি? যে এই সিনারিও অনুযায়ী দুইটাই ইকুয়াল হতে পারে, আর না হলে ডিস্টেন্স বড় হয়ে যেতে পারে, কিন্তু অবশ্যই ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সের চেয়ে বড় হওয়া পসিবল না। আচ্ছা দেখি এখন তারা কী লিখছে। ক্যান ডিসপ্লেসমেন্ট বি গ্রেটার দেন দ্য ডিস্টেন্স এক্সপ্লেন। ডিসপ্লেসমেন্ট রেফার্স টু দ্য চেঞ্জ ইন দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট ইন এ স্পেসিফিক ডিরেকশন। যখন ডিসপ্লেসমেন্টের কথা বলা হবে, তখন কিন্তু অবশ্যই ডিরেকশনটা চলে আসবে, একটা স্পেসিফিক ডিরেকশনে আসবে, রিলেটিভ টু ইটস সারাউন্ডিংস ওভার এ গিভেন টাইম। ডিস্টেন্স অন দ্য আদার হ্যান্ড ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য পাথ related to travel by an object. When an object moves from one point to another, the change in position along the path is the distance. However, the shortest straight line distance between 2 points is the displacement. Therefore, the displacement is always less than a equal to the distance. তাহলে অবশ্যই আমরা যেটা বলতে পারবো যে displacement is always less or equal the distance. তাহলে এমন হতে পারে displacement আর distance এই দুটো ইকুয়াল, না হলে ডিসটেন্স বড় হবে, মানে ডিসপ্লেসমেন্টটা ছোট হবে। এই কথাটাই এখানে বলে দেওয়া আছে। তার মানে অবশ্যই ডিসপ্লেসমেন্ট কখনো ডিস্টেন্সের চেয়ে বড় হয়ে যেতে পারে না। আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি। আমরা একই সাথে যেটা করব যে আমরা যেভাবে পড়তেছিলাম আর কি, ওই অনুযায়ী রিলেটেড যে শর্ট কোয়েশনগুলো আসতে পারে, আমরা এগুলো একসাথে শেষ করে রাখবো। সো প্লিজ আমি যেভাবে পড়াচ্ছি, এইভাবে একদম নোট করে রাখো, এগুলা খুবই কাজে আসবে। আচ্ছা এখানে দেখো, আমি এই কথাটাই তোমাদেরকে বারবার বলতেছিলাম যে একজন ব্যক্তি যদি এমন হয় যে যেন এ থেকে একটা স্ট্রেইট ওয়েতে গেলো বি পর্যন্ত, আবার স্ট্রেইট ওয়েতে ব্যাক করে চলে আসছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি তার ডিস্টেন্সের কথা চিন্তা করি, তাহলে কিন্তু ডি আবার ব্যাক করাতে হয়ে গেছে 2D। তাহলে কি হয়েছে? ডিস্টেন্স কিন্তু অবশ্যই আছে, এবং কতটুকু আছে? ও যাওয়ার সময় পথ ট্রাভেল করছে ডি, এবং ব্যাক করার সময় আবার ডি, তাহলে ইন টোটাল ডিস্টেন্স হবে 2D। কিন্তু তার ডিসপ্লেসমেন্টের কথা যদি চিন্তা করো, ও আসলে এ পয়েন্ট থেকে শুরু করে আবার এ পয়েন্টেই চলে আসছে, তাহলে অবশ্যই তার কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না, ডিসপ্লেসমেন্ট উইল বি 0। এটা আমার ফার্স্ট কোয়েশন ইজ এক্সপ্লেন হোয়াই দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ মুভিং অবজেক্ট ইজ নেভার 0 বাট ডিসপ্লেসমেন্ট ক্যান বি 0। ডিস্টেন্স কখনো একটা মুভিং পার্টিকেলের কখনো 0 হতে পারে না, কিন্তু ডিসপ্লেসমেন্ট ক্যান বি 0, এটা এক্সপ্লেন করতে বলতেছে। আই হোপ এটা
অলরেডি তোমরা বুঝে গেছো। উই নো দ্যাট ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ অ্যান অবজেক্ট ইন এ স্পেসিফিক ডিরেকশন। It indicates the linear distance between the two positions. On the other hand, distance is the total length of the path traveled by an object. So, if an object is moving, it will always be cover some distance. However, if the object returns to its original position or initial position, the displacement will be zero because the initial and final position কনসাইড। আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি। যদি কোনো কারণে একই পজিশনে চলে আসে, তার ইনিশিয়াল পজিশনে ফিরে আসে, তাহলে দেখা যাবে যে তার টোটাল ডিসপ্লেসমেন্টটা জিরো হয়ে যাবে, কিন্তু তার অবশ্যই একটা ডিস্টেন্স থাকবে। এই কথাটা এখানে বলে দেওয়া আছে, এক্সপ্লেন হোয়াই দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ মুভিং অবজেক্ট ইজ নেভার জিরো বাট ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো। আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি। পরের অংশটাতে বলা আছে হোয়াট ইজ মিন বাই এ রেফারেন্স পয়েন্ট অ্যান্ড এ রেফারেন্স ওয়ার্ক ফ্রেম। শোনো, এই অংশটা ছাড়া আমরা পরের টপিকগুলো ভালোভাবে বুঝতে পারবো না, তাই তোমাদেরকে ফার্স্টে বোঝা লাগবে যে রেফারেন্স পয়েন্ট ও রেফারেন্স ওয়ার্ক ফ্রেম জিনিসটা কি। দেখো, আমি যদি তোমাদেরকে হঠাৎ করে জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো আমি কতটুকু দূরে, এটা আসলে কোনো কোয়েশনই হলো না। আমি কতটুকু দূরে এটা বলার আগে বলতে হবে আমি আসলে ডিস্টেন্সটা কোথা থেকে কাউন্ট করতে চাচ্ছি। যেমন আমি যদি বলি আমাদের সামনে একটা ডোর আছে, এই ডোর থেকে আমি কতটুকু দূরে, এটা খুবই সুন্দর একটা কোয়েশন। দেখো, আমি এই কতটুকু দূরে বা আমাদের ডিস্টেন্স কতটুকু, আমাদের ডিসপ্লেসমেন্টটা কতটুকু, এটা বলার আগে তোমাকে একটা রেফারেন্স বলা লাগতেছে যে এই অংশটুকুর থেকে আমার ডিস্টেন্সটা কত, বা এই ডোর থেকে আমি কতটুকু দূরে, এই উইন্ডো থেকে আমি কতটুকু দূরে, এই চেয়ারটা থেকে আমি কতটুকু দূরে, ওই টেবিলটা থেকে আমি কতটুকু দূরে। তাহলে এরকম সম্ভব যে একটা রেসপেক্টে আরেকটার ডিস্টেন্স, আরেকটার ভেলোসিটি, আরেকটার সব কিছু বলা পসিবল। এইভাবে আমরা যখন কোনো একটারে রেফার করে দিই, দিস ইজ কল রেফারেন্স পয়েন্ট। এখানে বলে দেওয়া আছে টু ইন্ডিকেট দ্য পজিশন অফ সামথিং অন আর্থ or in the universe, a point must be considered as stationary. The point is called the reference point. The reference work frame refers to the object against which the position, state and motion of another object are determined. এখানে তোমাকে যেটা করে দিতে হবে যে আগেই তোমাকে একটা অবজেক্ট কনসিডার করতে হবে যে অবজেক্টের রেসপেক্টে আমরা আসলে তার ভেলোসিটি অথবা মোশন অথবা ডিস্টেন্স বলে দিতে পারবো। তো আগে আমরা একটা স্টেশনারি অবজেক্টে কনসিডার করি, দিস অবজেক্ট ইজ কল রেফারেন্স অবজেক্ট অর রেফারেন্স পয়েন্ট। আই থিঙ্ক এতটুকু আমরা বুঝে গেছি। আমাদের পরের কোয়েশনটা হতে পারে যে আমরা যে কয়েকটা কোয়ান্টিটি দেখতেছিলাম, তার মধ্যে প্রথমে আমরা ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স নিয়ে অনেক কথা বলছি, এখন আমরা কথা বলবো এই স্পিড এবং ভেলোসিটি নিয়ে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো যখন করতে যাব তখন দেখা যাবে যে বারবার এখান থেকে কোয়েশন আসতেছে। কোয়েশনগুলো এই স্পিড কি ভেলোসিটি কি এটা বোঝা ছাড়া আমরা কোনো আসলে এই চ্যাপ্টারে কোনো ম্যাথ সলভ করতে পারবো না। তাহলে চলো আমরা শুরু করি যে স্পিড কি ভেলোসিটি কি এটা একটু বুঝে আসি। স্পিড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য rate of change of position of an object in any direction. এখানে any direction এর কথা বলা আছে। The speed is the rate of change of position. তাহলে পার সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে, দিস ইজ কল্ড স্পিড। যেমন ধরে নাও আমরা যদি বলি যে একটা বস্তু চলতেছে বা মুভ করতেছে, তো মুভ করার ক্ষেত্রে ধরে নাও কোনো একটা যে কোনো ডিরেকশনে যাক, এনি ডিরেকশন, এটা অবশ্যই অ্যাজ স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তাহলে অবশ্যই এটা ডিরেকশনের উপর ডিপেন্ড করে না। যে কোনো একটা ডিরেকশনে পার সেকেন্ডে যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে, হুইচ ইজ কল দ্য রেট অফ চেঞ্জ অফ পজিশন, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, রেট অফ চেঞ্জ অফ পজিশন। তাহলে আমরা যদি একটা নাম্বার দিয়ে বলি জিনিসটা সহজ হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি একজন ব্যক্তি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, তাহলে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স যদি হয় 100 মিটার, এবং আমি বললাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে তার মোট 20 সেকেন্ড লাগলো, তাহলে ও 20 সেকেন্ডের মধ্যে 100 মিটার পথ ট্রাভেল করছে। তাহলে এখন যদি জিজ্ঞেস করা হয় বলো তো পার সেকেন্ডেও কতটুকু গেল, এই পার সেকেন্ডে কীভাবে বের করা যেতে পারে, চলো আমরা এইভাবে হিসাব করে ফেলি যে 20 সেকেন্ডে গেল 100 মিটার, তাহলে 20 সেকেন্ডে যদি 100 মিটার যায় তাহলে ইন 1 সেকেন্ড কতটুকু গেল, ইন 1 সেকেন্ড আমরা যদি কাউন্ট করতে যাই 100 ডিভাইডেড বাই 20 হুইচ ইজ 5 মিটার পার সেকেন্ড। This 5 meter per second is called the speed. তাহলে পার সেকেন্ডে যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে, দিস ইজ কল্ড স্পিড। Speed is the measure as the ratio of distance to the time and who is the distance was covered. Speed is a scalar quantity. খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। as it has only ভুল হয়ে গেছে, as it has only magnitude no direction. sorry
এটা একটু টিক করে লিখে ফেলো, হ্যাঁ কি বলছি, অ্যাজ ইট হ্যাজ অনলি ম্যাগনিটিউড নট ডিরেকশন, এটা আসলে টাইপ করতে ভুল হয়ে গেছে। এই স্পিডের অনলি ম্যাগনিটিউড আছে, তার কোনো ডিরেকশন নাই। যেমন আমরা এই যে অংশটা খেয়াল করলাম, এই যে অংশটা বের করলাম, দেখো উপরে কি লেখা আছে 100 মিটার, দিস ইজ দ্য ডিস্টেন্স, অ্যান্ড 20 সেকেন্ড দিস ইজ দ্য টাইম। তা ইট ইজ দ্য রেশিও অফ ডিস্টেন্স অ্যান্ড দ্য টাইম নিড টু কভার দিস ডিস্টেন্স। আই থিঙ্ক এতটুকু আমরা বুঝে গেছি। এই দুইটা রেশিও নিলে পরে আমরা কি পেয়ে যাব, স্পিড। The dimension of velocity is L t inverse 1 and the unit of velocity is meter per second. মনে রাখবা এই স্পিড এবং ভেলোসিটি এই দুইটার ইউনিট এবং ডাইমেনশন দুইটা সেম। যেমন আমরা দেখতেছিলাম ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট, এই দুইটা সেম জিনিস না, কিন্তু তাদের ইউনিট এবং ডাইমেনশন কিন্তু সেম। সিমিলারলি স্পিড এবং ভেলোসিটি এই দুইটা অংশেরই ইউনিট সেম, ইউনিটটা হবে মিটার পার সেকেন্ড অ্যান্ড তার ডাইমেনশনটা সেম, তার ডাইমেনশনটা আসবে L t inverse 1। এইভাবে আমরা তার ইউনিট এবং ডাইমেনশনটা লিখব। যদিও আমি যখন ম্যাথ করতে যাব তখন আমি আসলে এইগুলো এক্সপ্লেন করব যে কেন মিটার পার সেকেন্ডই হয়, কেন এল টি ইনভার্স 1 হয়, এটা আমরা একটু পরে বলতেছি। তাহলে আপাতত আমরা কি শিখলাম, দ্য স্পিড ইজ এ কোয়ান্টিটি হুইচ ইজ called the rate of change of displacement is called the rate of change of distance is called speed, not displacement, the rate of change of distance। আর স্পিড এবং ভেলোসিটি দুইটার মধ্যে বেসিক পার্থক্য যেটা হবে, স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি, অন দ্য আদার হ্যান্ড ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এরপরে অনুসারে দেখো ভেলোসিটি নিয়ে যদি আমরা বলতে চাই, অ্যাকর্ডিং টু দ্য ভেলোসিটি মিনিং ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট to a frame of reference and time. Velocity is a basically speeding in a specific direction. দেখো এখানে কিন্তু any direction এর কথা বলে না, এখানে কিন্তু বলছে specific direction. It means velocity depends on the direction and that's why this is a vector quantity. On the other hand, as speed is a scalar quantity, so it does not depends on the direction, it only depends on its magnitude. So that's why velocity is a vector quantity but speed is a scalar quantity. As it is a vector quantity, which means we need both magnitude and direction to define velocity. The SI unit of meter per second, the SI unit of velocity is meter per second. এখানে একটা জিনিস বলা দরকার যে আসলে ভেলোসিটির যে ম্যাগনিটিউড দিস ইজ কল্ড স্পিড। তার মানে দাঁড়াইলো ভেলোসিটির মধ্যে আসলে তার ম্যাগনিটিউড আছে অ্যান্ড একই সাথে তার ডিরেকশন আছে। এখন এই যে ভেলোসিটি আর ম্যাগনিটিউড দিস ইজ কল্ড স্পিড। তাহলে এই স্পিড আর ভেলোসিটি এর ম্যাগনিটিউড যখন দেখবো তখন আসলে দুইটা সেম, জাস্ট পার্থক্য হচ্ছে ভেলোসিটির ম্যাগনিটিউডের সাথে ডিরেকশন আছে, এজ দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, অন দ্য আদার হ্যান্ড স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই দিস অনলি হ্যাভ দ্য ম্যাগনিটিউড নট ডিরেকশন। আই থিঙ্ক এতটুকু আমরা বুঝে গেছি। কিন্তু এটা মনে রাখা দরকার, স্পিড এবং ভেলোসিটি দুইটারই কিন্তু এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড এবং দুইটারই ডাইমেনশন হচ্ছে LT ইনভার্স 1। দুইটারই ডাইমেনশন কিন্তু সেম এবং ডাইমেনশন কিন্তু অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। আই হোপ এতটুকু আমরা সবাই জানি। তাহলে কি দাঁড়াইলো, যখন আমরা স্পিডের ডেফিনেশন দিব দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ distance and on the other hand velocity is the rate of change of displacement in a specific direction, because vector ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এখন আমাদেরকে ঠিক আগের মতো এই ভেলোসিটি এবং স্পিডের মধ্যে যদি ডিফারেন্স লিখতে বলা হয়, আমি জানি যে তোমরা অলরেডি কিছু বুঝে গেছো, বাট লিখতে গেলে অসুবিধা হতে পারে বিধায় আমি এটা লিখে দিচ্ছি। সবাই প্লিজ এই দুইটা এখনই নোট ডাউন করবা। স্পিডের ডেফিনেশনে বলা আছে স্পিড ইজ দ্য কোয়ান্টিটিভ মেজার অফ হাউ কুইকলি সামথিং ইজ মুভিং অ্যান্ড ভেলোসিটি ডিফাইন্স দ্য ডিরেকশন অফ এ মুভমেন্ট অফ দ্য বডি অর দ্য অবজেক্ট। Speed is primarily a scalar quantity, vector is essentially a vector quantity. It is the rate of change of distance and it is the rate of change of displacement. I hope এই পার্থক্যটা তোমরা বুঝে গেছো। এটা the rate of change of distance but this is the rate of change of displacement, মানে পার সেকেন্ডে যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে দিস ইজ কল্ড স্পিড, আর পার সেকেন্ডে যতটুকু ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করে দিস ইজ কল্ড ভেলোসিটি। এরপর সেটা দেখো, স্পিড অফ অ্যান অবজেক্ট মুভিং ক্যান নেভার বি নেগেটিভ। এই স্পিডটা না কখনো নেগেটিভ হতে পারে না, দিস হ্যাজ অনলি এ পজিটিভ। But on the other hand, velocity of a moving object can be zero, even negative. Velocity as velocity is a vector quantity, this can be negative. It can be defined as the distance covered by an object in a unit time. Our velocity can be defined as the displacement of the object in a unit time. I hope এতটুকু এক দুইবার লিখার পর যখন এক দুইবার পড়বা একদম মুখস্থ হয়ে যাবে। আমরা পরের অংশটাতে যাই।
এখানে বলা আছে যে এক্সপ্লেন হোয়াট ইজ মিন বাই দ্য রিলেটিভ মোশন। আচ্ছা, রিলেটিভ মোশন বোঝার আগে আমি তোমাদেরকে এই অংশটা একটু দেখাই নিয়ে আসতে চাচ্ছি যে ভেলোসিটি জিনিসটা আসলেই কী, ভেলোসিটি জিনিসটা আসলে কীভাবে কাজ করে। তার জন্য আমি এখানে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাতে চাচ্ছি। সবাই প্লিজ এই অংশটা একটু ভালো করে দেখো। এখানে আমি যেটা করতেছিলাম যে কি বলে এটারে, ওয়েট, এখানে দেখো একজন ব্যক্তি দাঁড়ায় আছে, এই জায়গাটার বলা হচ্ছে 0 মিটার্স, ইট মিনস দিস ইজ দ্য রেফারেন্স পয়েন্ট। আমরা এই রেফারেন্স পয়েন্টটারে 0 ধরে আমরা এদিক ওদিক যেতে পারবো। এবং একটু খেয়াল করে দেখবা এখানে আমরা একই সাথে পজিশন, হুইচ ইজ ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন তিনটারই চিনতে পারবো। তো আমরা যদিও এখন অ্যাক্সেলারেশনটা চিনছি না, আমরা এখন অ্যাক্সেলারেশন নিয়ে কথা বলবো না, আমরা শুধু পজিশন এবং ভেলোসিটি নিয়ে কথা বলবো। তো ভেলোসিটি জিনিসটা হচ্ছে, এখানে যে ব্যক্তিটা দাঁড়ায় আছে এটা হচ্ছে 0 মিটারে আছে, তো এই ব্যক্তি চাইলে এইদিকে যেতে পারে, চাইলে এইদিকে যেতে পারে। এখন এইদিকে যাওয়াটারে যদি আমরা পজিটিভ ধরি, মানে এই দিকের যে ডিসপ্লেসমেন্ট হবে এটার যদি আমরা পজিটিভ ধরি, তাহলে যখন তার ঠিক অপোজিটে যাবে তখন এই পজিশনটারে বা এই ডিসপ্লেসমেন্টারে অবশ্যই নেগেটিভ কাউন্ট করতে হবে। তো আমি যেটা করব, তার ভেলোসিটি যেটা, এই ভেলোসিটিটা আমরা 1 মিটার পার সেকেন্ড দিয়ে রাখতেছি ধরো। তার মানে এই ব্যক্তির একটা ভেলোসিটি আছে এবং আমরা পজিটিভ ধরাতে এইদিকে যাওয়াটারে আমরা ভেলোসিটি হিসাব করতেছি। তাহলে আমরা ভেলোসিটিটা কত ধরছি, 0 মিটার পার সেকেন্ড, এবং ডিরেকশনটা এইদিকে দিয়ে রাখছি। এই যেহেতু পজিটিভ দিছি এইদিকে, আমরা যদি ভেলোসিটিটা এইদিকে দিতাম তাহলে কিন্তু দেখো আবার নেগেটিভ হয়ে যাচ্ছে। তো আমরা এইদিকেই দিয়ে রাখতেছি এবং বললাম দিস ইজ 1। তাহলে তার ভেলোসিটি এই ডিরেকশনে যাওয়াতে আমরা পজিটিভ ধরতেছি এবং 1 দিয়ে রাখছি। এখন যদি আমরা এই ব্যক্তির টাইম কাউন্ট করা স্টার্ট করি, তাহলে দেখবা এই ব্যক্তি এই যে এইদিকে একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে সামনে আগাচ্ছে এবং সময়ের সাথে সাথে তার পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। দিস ইজ কল দ্য চেঞ্জ অফ পজিশন। এখন এই যে তার চেঞ্জ অফ পজিশন, ইটস ওকে যে আমরা তার চেঞ্জ অফ পজিশনটা কাউন্ট করতে পারতেছি। এখন এই যে তার চেঞ্জ অফ পজিশন, পার সেকেন্ডে কতটুকু তার পজিশন চেঞ্জ করতেছে, দিস ইজ কল ভেলোসিটি। তোমাকে হিসাব করতে হবে যে পার সেকেন্ডে কতটুকু যাচ্ছে। এবং আমি যদি তোমাদেরকে নাম্বারটা ভালো করে বোঝাই, আমি তার অলরেডি ভেলোসিটিতে 1 মিটার পার সেকেন্ড দিয়ে রাখছি। যেহেতু তার ভেলোসিটির আমি 1 মিটার পার সেকেন্ড দিয়ে রাখছি, ওয়েট এ মিনিট, যেহেতু আমি এই যে দেখো আমি তার ভেলোসিটিটারে 1 দিয়ে রাখছি, যেহেতু তার ভেলোসিটিটারে আমি 1 দিয়ে রাখছি, ইট মিনস ও পার সেকেন্ডে 1 মিটার পাথ ট্রাভেল করবে। চলো এই জিনিসটা একটু খেয়াল করে দেখি যে আসলে কথাটা সত্য কিনা। এখানে কতটুকু টাইম যাচ্ছে এটা দেখাবে, এটা যদি অনেক ছোটো দেখাবে তোমাদেরকে, দিস ইজ 0.0 সেকেন্ড। আর এখন ওই ব্যক্তি 0 মিটারে আছে, তার পজিশন এখন 0 আছে, আর ভেলোসিটিটা আমরা 1 মিটার পার সেকেন্ড দিয়ে রাখছি। এখন যদি আমরা আমাদের টাইম কাউন্ট করা স্টার্ট করে দিই, মানে তারে চলা শুরু করে দিই, তাহলে দেখবা প্রতি 1 সেকেন্ডে ও 1 মিটারই যাচ্ছে। এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, 1-এর চেয়ে একটু বেশি সেকেন্ড গেছে, এখানে 1-এর চেয়ে একটু বেশি দূরত্ব গেছে। আবার বলি যে আমরা যদি ঠিক 2 সেকেন্ড ক্রস করে ফেলছি, এটা তো একটা সমস্যা দেখা যায়। তাহলে এটা প্রায় এই যে দেখো, এখন একটু খেয়াল করে দেখো, তারে আসলে 5 সেকেন্ড যেতে দিছি এবং 5 সেকেন্ডে ও ঠিক 5 মিটার পথ গেছে। কারণ তারে বলে দেওয়া আছে যে প্রতি সেকেন্ডে তুমি 1 মিটার করে যাও। যেহেতু ভেলোসিটির মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু যাবে, এবং ও যেহেতু প্রতি সেকেন্ডে 1 মিটার করেই যাচ্ছে, তাই একটু খেয়াল করে দেখো 5 সেকেন্ডে ও কিন্তু 5 মিটার প্রতি ট্রাভেল করছে। এখন আমরা যদি এরপরে আরও সময় দিই, যে আচ্ছা তারে যদি আমরা মোটামুটি 6 সেকেন্ড সময় দিই, এই যে দেখো যখন ওরে 6 সেকেন্ড সময় দেওয়া হয়েছে তখন ও 6 মিটারই গেল। এখন দেখা যাবে যে প্রতি সেকেন্ড ও আসলে 1 মিটার করে যাচ্ছে, কারণ তারে ওইটাই বলে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি এই পুরো অংশটা চেঞ্জ করে এখন যদি চাই যে না চলো আমরা তার ভেলোসিটিটা 2 মিটার পার সেকেন্ড করে দিয়ে দিই, যদি আমরা তার ভেলোসিটিটা 2 মিটার পার সেকেন্ড করে দিই, তাহলে তার ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড বলতে বোঝানো হচ্ছে পার সেকেন্ডে ও 2 মিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। তাহলে এখন যদি তারে ছেড়ে দেওয়া হয়, যাচ্ছে তুমি যাও, একটু খেয়াল করে দেখো ও কিন্তু আগের তুলনায় একটু বেশি সময় যাচ্ছে। তাহলে এখন প্রতি সেকেন্ডেও আগের চেয়ে একটু বেশি ডিস্টেন্স ট্রাভেল করতেছে প্রতি সেকেন্ডে। যেমন এই যে দেখো এখন প্রায় পার সেকেন্ডে এখানে প্রায় 2 সেকেন্ড সময় আছে, এটা প্রায় 4 মিটারে চলে গেছে। এখন যদি তারে যদি ধরুন আমরা 3 সেকেন্ড সময় দিই, তাহলে দেখবা ও প্রায় 6 মিটার চলে গেছে। এই যে 3 সেকেন্ডে প্রায় 6 মিটার, একটু এদিক ওদিক হলে আর কি পার্থক্য হয়ে যাচ্ছে। তাহলে দেখবা এখন যে 3.5 সেকেন্ড, এই যে দেখো 7 মিটার। তাহলে এখান থেকে তুমি কি বুঝতেছো যে প্রতি সেকেন্ডে আসলে 2 মিটার ডিস্টেন্স ট্রাভেল করতেছে। এই প্রতি সেকেন্ডে যত মিটার ডিস্টেন্স ট্রাভেল করে, দিস ইজ কল ভেলোসিটি, বা এটার স্পিড বলা যেতে পারে। যখন তুমি ডিরেকশনটা সহ বলবা তখন তাকে বলতে হবে ভেলোসিটি, যখন ডিরেকশন দরকার পড়বে না, অনলি তার ভেলোসিটি ডিরেকশন ম্যাগনিটিউডটা নিয়ে কথা বলবো, এই ম্যাগনিটিউডটাই ভেলোসিটি। আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি। তাহলে এই যে দেখো একটু একটু করে যতই সামনে আগাচ্ছে
তার সময় যাচ্ছে এবং তার ডিস্টেন্সটা বাড়তেছে। আচ্ছা, তাহলে তোমাদেরকে এখন যদি আমরা ভেলোসিটিটা 3 মিটার পার সেকেন্ড দিয়ে একটু দেখাই, যে আমরা যদি তার ভেলোসিটিটা 3 মিটার পার সেকেন্ড দিতাম তাহলে কী হতো। দেখো, আমরা যদি 3 মিটার পার সেকেন্ড দিই তাহলে যেটা হবে, ধরুন এখান থেকে আমরা স্টার্ট করে দিলাম, দেখা যাবে যে পার সেকেন্ডে এখন 3 মিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। এখন এই যে অলরেডি বুঝে যাওয়ার কথা, দেখো 0.5 সেকেন্ডে ও 1.5 মিটার চলে গেছে। তাহলে ভেলোসিটি যেহেতু 3 মিটার পার সেকেন্ড দিয়ে রাখছি, তাহলে পার সেকেন্ডে 3 মিটার, তাহলে অর্ধেক সেকেন্ডে 1.5 মিটার। তাহলে এখন যদি ফুল সেকেন্ড যদি সময় দিই, তাহলে ধরুন আমরা যদি 1 সেকেন্ড সময় দিই, এই যে দেখো 1 সেকেন্ডে 3 মিটার চলে গেছে। এই প্রতি সেকেন্ডে যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছে, দিস ইজ কল ভেলোসিটি। এই যে তাহলে এখন একটু দ্রুত যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে 10 মিটার পার সেকেন্ড দিয়ে দেখাই। 10 মিটার পার সেকেন্ড দিলে দেখা যাবে ও আসলে খুব দ্রুত এখান থেকে এখানে চলে যাবে। আবার বলতেছি, আমরা যদি ভেলোসিটিটা 10 মিটার পার সেকেন্ড করে দিয়ে দিতে পারি, তাহলে 10 মিটার পার সেকেন্ড, ইট মিনস পার সেকেন্ডে 10 মিটার, অনেক দূরে চলে যাবে। 1 সেকেন্ডেই 10 মিটার চলে যাবে, প্রতি সেকেন্ডে 10 মিটার করে যাবে। তাহলে ভেলোসিটি আসলে আমাদেরকে বোঝায় যে পার সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছে, এই প্রতি সেকেন্ডে যতটুকু দূরে যাবে, দিস ইজ কল ভেলোসিটি। আই হোপ এতটুকু আমরা সবাই বুঝে গেছি। তাহলে যেমন আমরা যদি এখন দেখি যে তুমি ধরো রাস্তায় বেরোইছো, রাস্তায় বেরোনোর পর দেখতেছো যে একটা বাইক অনেক অনেক কেমন জানি অনেক দ্রুত চলে যাচ্ছে, আর একটা রিক্সা ধরো ধীরে ধীরে যাচ্ছে। তাহলে এই দুইটার মধ্যে কী ডিফারেন্স দেখবো আমরা, যে রিক্সা এর ভেলোসিটিটা অনেক কম, অন দ্য আদার হ্যান্ড বাইকের ভেলোসিটিটা অনেক বেশি। তাহলে ভেলোসিটি দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি কে কত স্পিডে যাচ্ছে, কে কত এই কম সময়ের মধ্যে বেশি পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করতেছে, কে কত কম সময়ের মধ্যে বেশি পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করে, এটা যে জিনিসটা দ্বারা মেজার করা হয়, দিস ইজ কল ভেলোসিটি ওর স্পিড। ভেলোসিটি আর স্পিডের মধ্যে কিন্তু একটু পার্থক্য। ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, অন দ্য আদার হ্যান্ড স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি। আরেকটা জিনিস আমরা শিখতেছিলাম যে ভেলোসিটির যে ম্যাগনিটিউড, দিস ইজ কল স্পিড। যখন স্পিডের কোনো ডিরেকশন থাকবে না, দিস ইজ কল স্পিড। আর এই স্পিডের সাথে যখন আমরা ডিরেকশনটা একই সাথে কানেক্ট করে দিয়ে দিব, দিস ইজ কল ভেলোসিটি। আই হোপ তোমাদের এখন আর এটাই বুঝতে অসুবিধা হবে না। আমরা এর পরের অংশটাতে যাচ্ছি। এখন এখানে বলে দেওয়া আছে যে এক্সপ্লেইন হোয়াট ইজ মিন বাই এ রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন জিনিসটা কি? আচ্ছা, এটা বোঝানোর আগে আমি একটা এক্সাম্পল বলি। তুমি একটু খেয়াল করে দেখো তো, ধরো নাও আমরা দুইটা কারে করে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে দুইজন দুইটা কারে করে যাচ্ছ। এখন দুইটা কার যদি পাশাপাশি যায় এবং সেম ভেলোসিটি নিয়ে যায়, তাহলে তোমার রেসপেক্টে তোমার ফ্রেন্ডের পজিশন কিন্তু চেঞ্জ হবে না। মনে হবে যে দুইজন একদম কাছাকাছি বসেই কথা বলতেছো। ধরে নাও দুইটা গাড়ি খুবই কাছাকাছি অবস্থায় একই ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এই অবস্থায় ভেলোসিটি একই থাকাতে তোমাদের পজিশন কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু এই অবস্থায় হঠাৎ করে যদি এমন হয় যে তুমি যে গাড়িটাতে আসো, এই গাড়িটার স্পিড একটু কমে গেল, আর তোমার ফ্রেন্ড যে গাড়িটাতে আসে এটার স্পিড একটু বেড়ে গেছে। চলো আমরা একটা নাম্বার দিয়ে বলি। ধরে নাও তুমি যে গাড়িটাতে আসো এটার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অন দ্য আদার হ্যান্ড তোমার ফ্রেন্ড যে গাড়িটাতে আছে এটার ভেলোসিটি হয়ে গেছে ধরে নাও 12 মিটার পার সেকেন্ড। এখন তোমার গাড়িটার বেগ যেহেতু 10 মিটার পার সেকেন্ড, ইট মিনস পার সেকেন্ডে ও 10 মিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। অন দ্য আদার হ্যান্ড যার গাড়ির বেগ 12 মিটার পার সেকেন্ড, তার মানে পার সেকেন্ডে 12 মিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। তাহলে দেখা যাবে তোমার গাড়ি থেকে তোমার ফ্রেন্ডের গাড়ি প্রতি সেকেন্ডে 2 মিটার করে সামনে আগাবে। তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, কিন্তু তোমার গাড়ির রেসপেক্টে তোমার ফ্রেন্ডের গাড়ির বেগ কিন্তু হচ্ছে অনলি 2 মিটার পার সেকেন্ড। মানে তোমার গাড়িটার দিকে তাকালে তোমার ফ্রেন্ড বলবে প্রতি সেকেন্ডে ও মাত্র 2 মিটার ডিস্টেন্স ট্রাভেল করতেছে। এই যে প্রতি সেকেন্ডে 2 মিটার ডিস্টেন্স ট্রাভেল করতেছে, দিস ইজ কল্ড রিলেটিভ মোশন। কারণ এই 2 মিটার পার সেকেন্ড এটা আসলে তোমার গাড়ির রেসপেক্টে। তাহলে এমন যদি হয় আরেকটা অবজেক্টের রেসপেক্টে আমরা ভেলোসিটিটারে কাউন্ট করতেছি, দিস ইজ কল্ড রিলেটিভ মোশন। আচ্ছা, আমরা একটু পড়ি। Relative motion refers to the motion of an object as observed from another object that is seemingly at rest. Whether an object is stationary or moving is determined by comparing it with an apparently stationary object. I hope এতটুকু আমরা বুঝতে পারছি। অন্য কোনো একটা অবজেক্টের রেসপেক্টে যখন কাউন্ট করা হবে, this is called relative motion. আচ্ছা, হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড? এটা তো খুবই গুরুত্বপূর্ণ এক মার্কের কোয়েশনের জন্য, যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আসলে জিনিসটা কি। আচ্ছা, এটা বোঝানোর আগে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি। ধরে নাও বাস্তবিক করতে চিন্তা করো, ধরে নাও তুমি রাস্তায় বেরোইছো, তখন তুমি আসলে নর্মালি কী দেখো? রাস্তার মধ্যে যে গাড়িগুলো চলে এগুলো কিন্তু এমন হয় না যে একদম সব সময় সমান স্পিডে যাচ্ছে, এমন হয় না। কিন্তু বারবার দেখা যায় যে ব্রেক চাপে, অথবা ধরে নাও সামনে ধরে নাও ট্রাফিক জ্যাম, ও দেখবা যে থেমে আছে, হঠাৎ করে দেখবা যে অনেক জায়গায় কোনো রকমের ট্রাফিক জ্যাম নাই, ও অনেক ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তো
আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যখন কোনো একটা সিটির ভিতরে চলে যাবে, সিটির ভিতরে দেখা যায় যে বারবারই ওর ব্রেক চাপতে হয়, আবার স্পিডে চালাতে হয়, আবার ব্রেক চাপতে হয়, আবার মানে কন্টিনিউয়াসলি তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। এই অবস্থায় তোমাকে যদি হঠাৎ করে জিজ্ঞেস করা হয় যে বলো তো তার ভেলোসিটি কত, তাহলে এই অবস্থায় হঠাৎ করে তার ভেলোসিটি বলা অনেক টাফ, কারণ তার ভেলোসিটি তো এভরি মোমেন্ট চেঞ্জ হচ্ছে। তাহলে প্রত্যেকটা মোমেন্টে যেহেতু তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাহলে হঠাৎ করে তার ভেলোসিটি বা হঠাৎ করে স্পিড আমরা কীভাবে কাউন্ট করব? তখন বলা হয় যে আমরা যদি বলি যে একটা গাড়ি অনেক স্পিডে যাচ্ছিল, মাঝে মধ্যে থামতেছিল, তাহলে এই পুরো রাস্তাটার জন্য আমরা যেটা করতে পারি যে ধরো এখানে তার ভেলোসিটি আসিল 10 মিটার পার সেকেন্ড, এটা ধরে নাও 3 সেকেন্ড যাবত, তারপরে হঠাৎ করে ব্রেক চেপে ধরে নাও এই জায়গাটাতে অনেকক্ষণ আস্তে 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 পার হয়েছে এবং এই জায়গাটা প্রায় 10 সেকেন্ড লাগছে এবং এখানে তার ভেলোসিটি ধরে নাও ছিল প্রায় 2 মিটার পার সেকেন্ড। তারপরে আবার একটা ফাঁকা জায়গা পাইছে, এখানে প্রায় 15 সেকেন্ড যাবত ও প্রায় 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। তাহলে দেখো এই প্রত্যেকটা জায়গায় তার ভেলোসিটি কিন্তু সেম না, চেঞ্জ হচ্ছে। তো আমাদেরকে যদি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বের করতে বলা হয়, তাহলে আমরা যেটা করব খুবই ক্ষুদ্র একটা সময় নেব, ধরে নাও নিলাম মাত্র 2 সেকেন্ড, এবং ওই 2 সেকেন্ডের মধ্যে ও কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে এটা নিব, ধরে নাও 7 মিটার বা 8 মিটার ডিস্টেন্স ট্রাভেল হলো, তাহলে 8 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে কত সময়ের মধ্যে? 2 সেকেন্ডের মধ্যে। তাহলে 2 সেকেন্ডে যদি ও ডিস্টেন্স ট্রাভেল করে 8 মিটার, তাহলে পার সেকেন্ডে কতটুকু করতেছে? তাহলে 1 সেকেন্ডে ও ডিস্টেন্স ট্রাভেল করতেছে 8/2 হুইচ ইজ 4 মিটার পার সেকেন্ড। এই যে 1 সেকেন্ডের মধ্যে 4 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, তাও ঠিক অল্প সময়ের মধ্যে। এই অল্প সময়ের মধ্যে আমরা যদি হিসাব করে নিই যে চলো পুরোটা না নিই, পুরোটা কেন নিচ্ছি না এটা একটু শোনো। তুমি যদি পুরোটা নেও তাহলে দেখবা এক এক জায়গায় এক এক রকম ভেলোসিটি। তাহলে এক এক জায়গায় যখন এক এক রকম ভেলোসিটি, তাহলে তোমাকে যদি ইন জেনারেলি একটা কোয়েশ্চেন করা হয়, এরকম একটা সিনারিও দিয়ে যদি জিজ্ঞেস করা হয় বলো তার ভেলোসিটি হতো, তুমি না 10 বলতে পারবা, না 2 বলতে পারবা, না 20 বলতে পারবা। তাহলে আমরা একটা সার্টেন টাইমে তার ভেলোসিটি যদি বলে দিই যে অল্প একটা সময় নিলাম, ওই সময়ের মধ্যে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে এটা দ্বারা ডিভাইড করে দিলাম, তাহলে যে ভেলোসিটিটা আসলো এই ভেলোসিটিটা হচ্ছে একদম ওই নির্দিষ্ট টাইমের মধ্যে। দিস ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। দেখো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট এট এ স্পেসিফিক মোমেন্ট ইন টাইম। এট এ স্পেসিফিক মোমেন্ট ইন টাইম, জাস্ট ওই সময়ের মধ্যে তার বেগটা কত এটা বলে দিলাম। ধরে নাও একটা গাড়ি চলতেছে, তুমি একটা কারের মধ্যে আসো, এখন কারটা ধরে নাও অনেকক্ষণ যাবত চলতেছে, তুমি ঢাকা থেকে ধরে নাও সিলেট যাচ্ছ, ইট মিনস অনেক জায়গা, অনেক সময় দরকার, 4-5 ঘন্টা সময় দরকার। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা বলো তো তুমি রওনা দিছো ধরে নাও সকাল 8টার সময়, তাহলে ঠিক 10টা 20 মিনিটের সময়, ঠিক 10টা 20 মিনিটের সময় তোমার কারের বেগ কত, এটা কিন্তু বের করা সম্ভব। তাহলে তোমাকে কী করতে হবে? 10টা 20 মিনিটের সময় কারের বেগটা কত এটা যদি বের করতে হয়, তাহলে তুমি কাজ করো, এই 10টা 19 যখন পাচ্ছে ওই সময় থেকে শুরু করো যে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছে। তাহলে ওই সময়ে তুমি 10টা 19-এ টাইম কাউন্ট করা স্টার্ট করছো, দাঁড়াও 10টা 19-এ, তারপরে তুমি 10টা 21 পর্যন্ত দাঁড়াও হিসাব করছো, যে এই যে 2 মিনিট, 10টা 19, 10টা 20, 10টা 21, তাহলে এই 2 মিনিটের মধ্যে ও মোটামুটি 100 মিটার পথ ট্রাভেল করছে, বা 100 না আরও বেশি ধরে নিই, আমরা ধরে নাও 600 মিটার পথ ট্রাভেল করছে। তাহলে কত সময়ের মধ্যে 600 মিটার পথ ট্রাভেল করছে? 2 মিনিটের মধ্যে। তাহলে আমরা একটা কী করতে পারি, আমরা একটা ক্যালকুলেশন করতে পারি যে 2 মিনিট মানেই কিন্তু 120 সেকেন্ডে, তাহলে 120 সেকেন্ডে ও পথ ট্রাভেল করছে 600 মিটার। তাহলে ইন 1 সেকেন্ডে কতটুকু করছে? 600/120। তাহলে দেখো এখান থেকে তুমি তার একটা ভেলোসিটি পেয়ে গেছো। এখন এই যে ভেলোসিটিটা আসছে, এটা কি তোমার ওই একদম সারা দিনের ভেলোসিটি বের হয়ে আসতেছে? নো, এটা জাস্ট ওই একটা মোমেন্টে আসতেছে। কোন মোমেন্টে? যে 10টা 19 থেকে 10টা 21, এই যে একটা অল্প সময় নিলাম, এই অল্প সময়ের মধ্যে তার ভেলোসিটিটা এত আছে। এরকম আরও ক্ষুদ্র সময় বোঝানোর জন্যে যদি এমন হয় একদম স্পেসিফিক একটা মোমেন্টে তার ভেলোসিটির কত, দিস ইজ কল ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভেলোসিটি। আই হোপ এতটুকু আমরা বুঝে গেছি। চলো আমরা পরের কোয়েশনে যাই। হোয়াট ইজ মিন বাই রেস্ট? আচ্ছা, রেস্ট মানে কি? টাইম যাচ্ছে কিন্তু তার পজিশন চেঞ্জ হচ্ছে না। এমন যদি হয় যে টাইম যাচ্ছে কোনো একটা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে আরেকটা অবজেক্টের পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না, দিস ইজ কল রেস্ট। যেমন ধরো না, আমি এখন এখানে স্টিল দাঁড়ায় আছি, আমার সামনে একটা ক্যামেরা আছে, কারণ আমি যেহেতু নড়তেছি না, তাহলে আমার এই ক্যামেরার রেসপেক্টে আমি কিন্তু এখন আমার পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না।
অফকোর্স দিস ইজ কল্ড রেস্ট। অথবা ধরো না আমি দাঁড়াই আছি, আমার পিছনে একটা স্মার্ট বোর্ড আছে, তাহলে এই স্মার্ট বোর্ডের রেসপেক্টে আমি আমার পজিশন চেঞ্জ করতেছি না, তাহলে টাইম ঠিকই যাচ্ছে কিন্তু আমি আমার পজিশন চেঞ্জ করতেছি না, দিস ইজ কল্ড রেস্ট। তাহলে আমি এই স্মার্ট বোর্ডের রেসপেক্টে রেস্টে আছি। আই হোপ এতটুকু বুঝে গেছি। দেখে এখন কি লিখছে, রেস্ট রেফার্স টু এ স্টেট হোয়ার অ্যান অবজেক্টস পজিশন ডাজ নট চেঞ্জ উইথ রেসপেক্ট টু এ রেফারেন্স পয়েন্ট ওভার টাইম। ইন দ্য ইউনিভার্স নো অবজেক্ট ইজ অ্যাবসোলিউটলি অ্যাট রেস্ট। ফর এক্সাম্পল, ইফ আই এম স্ট্যান্ডিং স্টিল এ পয়েন্ট অন আর্থ, আই এম নট রেস্ট রিলেটিভ টু দ্য আর্থ বাট নট রিলেটিভ টু দ্য সান। আই এম এট রেস্ট রিলেটিভ টু দ্য আর্থ বাট নট রিলেটিভ টু দ্য সান। একটু খেয়াল করে দেখো, এইগুলো আসলে রিলেটিভ জিনিসপাতি, মানে একটার সাপেক্ষে আরেকটার হিসাব করতে হবে। এখন আমি দাঁড়ায় আছি, আমি কিন্তু রেস্ট আছি, এটা বলার আগে তোমাদেরকে একটা এক্সাম্পল বলছি, যে ধরুন আমার সামনে একটা ক্যামেরা আছে, সো এই ক্যামেরার রেসপেক্টে আমি রেস্ট অফকোর্স, বাট আমার পিছনে যে একটা স্মার্টবোর্ড আছে তার রেসপেক্টে আমি রেস্ট, হ্যাঁ অফকোর্স দিস ইজ রাইট। বাট এমন যদি হয়, আমি যদি আমার পুরো আর্থের রেসপেক্ট হিসাব করি, আর্থ নিজেই তো রোটেট করতেছে, তাহলে আর্থ নিজেই যদি রোটেট করে, তাহলে এখন যদি আমি আমারে সানের রেসপেক্ট হিসাব করতে যাই, তাহলে অবশ্যই আমি রোটেট করতেছি, আমার পজিশন চেঞ্জ হচ্ছে, ইট মিনস আমি একটা ভেলোসিটির মধ্যে আছি, আমি একটা স্পিডের মধ্যে আছি, তাহলে আমি রেস্ট না। তাহলে আমি আদৌ রেস্ট নাকি আমি রেস্টে আছি, নাকি আমার একটা ভেলোসিটি আছে, আমি রোটেটিং করতেছি, ইটস ডিপেন্ডস অন দ্য রেফারেন্স পয়েন্ট। আমি আসলে কারের রেফারেন্স পয়েন্ট ধরছি, তার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে রেস্ট নাকি একটা নির্দিষ্ট ভেলোসিটির মধ্যে আছি। আই হোপ এতটুকু আমরা বুঝতে পারছি। সো আমার নেক্সট কোয়েশন ইজ, হোয়াট ইজ অ্যাক্সেলারেশন? আচ্ছা, একটু খেয়াল করে দেখো, অ্যাক্সেলারেশন বলতে আমি বোঝাতে চাচ্ছি, তুমি যদি ওই বাস্তবিক অর্থে চিন্তা করো, যে ধরে নাও তুমি বাসা থেকে বেরোইছো, বেরোনোর পর তুমি একটা সিএনজি নিছো ধরে নাও, তো সিএনজিতে ওঠার পর তুমি দেখবা যে প্রথমে ধরে নাও সিএনজিটা তো স্টপ ছিল, এই অবস্থায় তুমি সিএনজির মধ্যে উঠছো, এখন ধরো না সিএনজিটা চলতে শুরু করলো, তো তুমি যদি এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, সিএনজিটা কিন্তু স্টপ ছিল, ইট মিনস তার ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 0 ছিল, এখন দেখবা এটা চলতে শুরু করে দিচ্ছে এবং তার ভেলোসিটি গেইন করতেছে। তাহলে কারণ 0 থেকে ভেলোসিটি গেইন না করলে তো ও চলতে পারতো না, তাহলে এই যে 0 থেকে ইনিশিয়ালি 0, তারপর চলতে শুরু করলো, তারপরে তার ভেলোসিটি একটু একটু করে গেইন করতেছে, তাহলে পার সেকেন্ডে যতটুকু ভেলোসিটি গেইন করে দিস ইজ কল অ্যাক্সেলারেশন। আবার বলি, পার সেকেন্ডে যতটুকু ভেলোসিটি গেইন করে দিস ইজ কল অ্যাক্সেলারেশন। এখন এমন যদি হয় যে ধরুন আমি বললাম একটা কারের অ্যাক্সেলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তোমাকে বুঝে নিতে হবে ও পার সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি গেইন করে, তার মানে ইনিশিয়ালি তার ভেলোসিটি যদি হয় 10 এবং পার সেকেন্ডে যদি তার অ্যাক্সেলারেশন যদি হয় 2 মিটার পার সেকেন্ড, তার মানে পার সেকেন্ডে তার ভেলোসিটি গেইন করবে 2 মিটার পার সেকেন্ড। কোনো একটা অবজেক্ট পার সেকেন্ডে যতটুকু ভেলোসিটি গেইন করে দিস ইজ কল অ্যাক্সেলারেশন। তাহলে চলো আমরা এই জায়গাটা একটু পড়ি। অ্যাক্সেলারেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, দিস ইজ কল দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। Acceleration is a vector quantity as it is the both magnitude and direction. It is also the second derivative of position with respect to time and it is the first derivative of velocity. আচ্ছা, এটা পড়ার কোনো দরকার নাই, এই অংশটা আসলে তোমরা বুঝতে পারবে না, তোমরা প্লিজ এই জায়গাটা নোট করো না, তোমরা ডেরিভেটিভটা আসলে চিনো না, এটা ইন্টারমিডিয়েটে ওঠার পর বুঝতে পারবা। এই অংশটা পুরো কাটা, এই অংশটা লেখারই কোনোই দরকার নেই। তাহলে অ্যাক্সেলারেশন ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যাজ ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডিরেকশন। তাহলে আমরা শিখবো অ্যাক্সেলারেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, দিস ইজ কল দ্য অ্যাক্সেলারেশন। পার সেকেন্ডে যতটুকু ভেলোসিটি চেঞ্জ হবে অর গেইন করবে দিস ইজ কল অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনের যে ইউনিট দিস ইজ কল মিটার পার সেকেন্ড এবং ডাইমেনশন যদি লিখি দিস ইজ LT ইনভার্স 2, ইট মিনস L for length, time inverse 2. This is called the dimension of acceleration. And the unit of acceleration is meter per second square. I hope এতটুকু সবাই বুঝছো। এগুলো অবশ্যই নোট ডাউন করবা, আমি যেভাবে বলতেছি ঠিক এভাবে নোট ডাউন করবা এবং সবচেয়ে ভালো হয় যদি এগুলো রিভিশনের মধ্যে রাখো, মানে প্রতিদিন একবার রিভিশন দিবা। ফিজিক্সটারে আয়ত্তে আনতে হলে আমি যেটা বুঝি এটা হচ্ছে তোমাকে প্রতিদিন একবার করে পড়তে হবে। আমি অবশ্যই তোমাদেরকে পরবর্তীতে একটা গাইডলাইন সেশনে বলে দিব যে কীভাবে করলে তুমি আস্তে আস্তে পুরোটা আয়ত্ত নিয়ে আসতে পারবা। আপাতত আজকে সব কিছু নাই বলি, চলো আমরা আমাদের পরবর্তী অংশটাতে যাই। আমরা যদি আমাদের পরবর্তী স্লাইডে যাই, এখানে বলা দেওয়া আছে হোয়াট ইজ লিনিয়ার মোশন, রাইট উইথ অ্যান এক্সাম্পল। এখানে আসলে অ্যাক্সেলারেশনের যে আইডিয়াটা, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। আমরা এর পরের অংশটাতে যাই একটু। লিনিয়ার মোশনের ডেফিনেশনে কী বলা ছিল, যে যদি কোনো একটা মোশন বা স্পিড এমন হয় যে সময়ের সাথে সাথে তার ডিরেকশন চেঞ্জ করবে না, দিস ইজ কল্ড লিনিয়ার মোশন। এখানে বলে দেওয়া আছে দ্য মোশন অফ অ্যান অবজেক্ট অ্যালং এ স্ট্রেট লাইন ইজ কল্ড এ লিনিয়ার মোশন। ফর এক্সাম্পল, ইফ এ বল ইজ ড্রপড ফ্রিলি ফ্রম এ হাইট, ইট মুভস স্ট্রেট ডাউনওয়ার্ডস মেকিং ইটস মোশন লিনিয়ার।
সো এটা 2 মার্কের কোয়েশনে আসতে পারে, তাই আমি এই অংশগুলো লিখে দিচ্ছি। এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে, সব এগুলো হচ্ছে 2 মার্কের কোয়েশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে যেটা করতে হবে, নোট ডাউন করে রাখতে হবে এবং কয়েকবার রিভিশন দিয়ে দিলে পুরো অংশটা একদম আয়ত্তে চলে আসবে। So, সবাই প্লিজ এমনই করবা। আমি এখানে যে কোয়েশনগুলো লিখে রাখছি এগুলো অবশ্যই নোট ডাউন করবা। তোমরা দেখবা যে আমি একই সাথে এখানে কোয়েশন দিছি এবং সাথে আনসারটা দিয়ে দিছি, যেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় যে কোনটার আনসার কীরকমভাবে লিখতে হবে। এরপর অংশটাতে বলে দেওয়া আছে, হোয়াই is the motion of earth around the sun not circular motion? আচ্ছা, এটা পড়ানোর আগে বলে রাখি যে সার্কুলার মোশন হতে হলে এমন হতে হবে কোনো একটা সেন্টার থেকে প্রত্যেকটা মোমেন্টে ওই অবজেক্টের ডিস্টেন্সটা সেম থাকা লাগবে, যেটা হচ্ছে একদম একটা সার্কেল হবে, ইউনিফর্ম সার্কেল। আচ্ছা, এমন যদি হয় যে একটা পয়েন্টে সেন্টার্ড করে কোনো একটা অবজেক্ট রোটেট করতেছে এবং প্রত্যেকটা মোমেন্টে সেন্টার থেকে ওই অবজেক্টের ডিস্টেন্সটা সেম, তাহলে এটা বলা হবে সার্কুলার মোশন। কিন্তু এখানে খেয়াল করে দেখবা যে আমাদের এখানে বলা আছে যে আমাদের যে আর্থ সানরে সেন্টারে রেখে রোটেট করতেছে, এই অবস্থায় কিন্তু প্রত্যেকটা মোমেন্টে তার ডিস্টেন্স সেম থাকতেছে না, বরং আমরা জানি এটা একটা ইলেকট্রিক্যাল পাথে হচ্ছে রোটেট করতেছে। দ্যাটস ওয়াই দিস ইজ নট সার্কুলার মোশন। এখানে যদি আমরা পড়ে কি লিখছে, ইফ অ্যান অবজেক্ট মুভস ইন এ সার্কুলার পাথ হোয়াইল মেনটেনিং এ কনস্ট্যান্ট ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট, ইটস মোশন ইজ কল্ড সার্কুলার মোশন। হাউএভার দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান ইন এন ইলেকট্রিক্যাল পাথ, নট এ সার্কুলার ওয়ান, therefore it is not a circular motion. I hope আমরা বুঝে গেছি। আমাদের নেক্সট কোয়েশ্চনটা হতে পারে এমন, হোয়াট ইজ পিরিয়ডিক মোশন? রাইট উইথ অ্যান এক্সাম্পল। Motion that repeats itself after a fixed interval or time is called periodic motion. For example, the heartbeat is periodic because it vibrates in the same manner after a definite intervals of time. আই হোপ এই অংশটা সবাই বুঝে গেছি। আমি অলরেডি পিরিয়ডিক মোশনের এর আগে এক্সাম্পল দিয়েছিলাম যে হার্টবিট ইজ ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন। অলসো দেয়ার আর different example of periodic motion, like if we hang a mass in a free point of a string, এটা অবশ্যই ভাইব্রেট করবে, দিস ইজ অলসো এ পিরিয়ডিক মোশন। অথবা পেন্ডুলামের কথা যে বলছিলাম, আমরা একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউড রেখে যদি তারে ছেড়ে দিই তাহলে তার মোশনটাও পিরিয়ডিক মোশন হবে। আচ্ছা, লেটস মুভ অন আওয়ার নেক্সট কোয়েশ্চন। এখানে বলা আছে, এক্সপ্লেন হাউ সার্কুলার মোশন ইজ এ স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন। সার্কুলার মোশন কীভাবে একটা স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন হতে পারে এটা এক্সপ্লেন করতে বলছে। ইন এ সার্কুলার মোশন দ্য অবজেক্ট রিপিটেডলি passes through a specific point in its path from the same direction. Similarly, periodic motion involves an object passing through a definite point repeatedly at fixed intervals of time. According to this definition, circular motion is a specific type of periodic motion. একটু খেয়াল করে দেখো, আমরা যদি কোনো একটা অবজেক্টে একটা সেন্টারে একটা স্ট্রিং দিয়ে বেঁধে এরকম যদি রোটেট করাই তাহলে দেখা যাবে যে এটা একটা সার্কুলার মোশন। এবং তুমি ভালো করে খেয়াল করলে দেখবা যে একটা স্পেসিফিক পয়েন্টে ও একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর আসতেছে। সো আমরা বলতে পারি যে এই যে সার্কুলার মোশনটা, যদি তার ভেলোসিটিটা না স্পিডটা ইউনিফর্ম হয়, নট ভেলোসিটি, বিকজ ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এবং এই কোনো একটা অবজেক্টে একটা স্ট্রিংয়ে বেঁধে যদি আমরা রোটেট করাই, অ্যাটলিস্ট তার ডিরেকশন এভরি মোমেন্ট চেঞ্জ হচ্ছে। এর জন্য আমাদেরকে এই রোটেট করা অবস্থায় তার ভেলোসিটিরে কনস্ট্যান্ট বলা যাবে না, কারণ তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কিন্তু তার স্পিডটা কনস্ট্যান্ট থাকতেই পারে। তার মানে আমরা যদি একটা ইউনিফর্ম স্পিডে এরকম রোটেট করাই তখন দেখা যাবে এটা একই সাথে সার্কুলার মোশন এবং একই সাথে পিরিয়ডিক মোশন। তাহলে আমরা বলতে পারি এই সার্কুলার মোশন হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ পিরিয়ডিক মোশন। আই থিঙ্ক এতটুকু বুঝে গেছো। পরের কোয়েশ্চনটা এমন আসতে পারে, এক্সপ্লেন হোয়াই দ্য মোশন অফ এ সুইং ইজ অক্সিলেটরি মোশন। আচ্ছা, আমরা মাঝে মধ্যে দেখা যায় যে সুইং মুভস, যেটা ধরনের কোনো একটা দোলনায় বসে আমরা দুল খাচ্ছি, এই অবস্থায় এই যে মোশনটা এটা অবশ্যই পিরিয়ডিক মোশন, কারণ দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পর পর আমরা একই জায়গায় ফিরে আসতেছি, তাহলে অবশ্যই এটা পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশনের ডেফিনেশন তো এটাই বলা হয় যে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পরপর যদি তার পজিশন এবং ভেলোসিটি ডিরেকশন সেম থাকে, দিস ইজ কল্ড পিরিয়ডিক মোশন। আচ্ছা, আমরা এটা একটু পড়ি। ইফ এ পিরিয়ডিক মোশন ইনভলভস অ্যান অবজেক্ট মুভিং ইন ওয়ান ডিরেকশন ফর হাফ অ্যান্ড অফ ইটস পিরিয়ড অ্যান্ড ইন দ্য অপোজিট ডিরেকশন ফর দ্য other half, the motion is called oscillatory or periodic motion. A swing moves in one direction for half of its period and then in opposite direction for the remaining half. Therefore, the motion of a swing is oscillatory motion, or oscillatory motion is one kind of periodic motion. This is the synonym of periodic motion. So our next question is, what is velocity? Write with an example. আমরা already শিখে আসছিলাম যে what is velocity. Velocity is a vector quantity. This is called the rate of change of displacement.
সো দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কল ভেলোসিটি। এই পার সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কাভার করে অর ডিসপ্লেসমেন্ট কাভার করে উইথ অ্যালং এ সার্টেন ডিরেকশন, দিস ইজ কল দ্য ভেলোসিটি। The unit of velocity is meter per second. This is a vector quantity and the dimension of velocity is LT inverse 1. অবশ্যই তার ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এই ছিল ভেলোসিটি রিলেটেড ইনফরমেশন। এখানে বলে দেওয়া আছে ভেলোসিটি ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ইন এ স্পেসিফিক ডিরেকশন। ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি meaning it has both magnitude and direction. For example, a car moving north at a velocity of 2 meter has a velocity of 20 meter towards the north. এখানে ভেলোসিটি বলার সময় অবশ্যই তোমাকে একটা ডিরেকশন বলে দিতে হবে, এটা নর্থে যাচ্ছে, সাউথে যাচ্ছে, ইস্টে যাচ্ছে না ওয়েস্টে যাচ্ছে। আচ্ছা, এরপরটা দেখো, হোয়াট ইজ মিন বাই এ বাস হ্যাভিং এ স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার। বুঝেই যাচ্ছে কিলোমিটার পার আওয়ার, ইউনিটটার দিকে দেখো, পার আওয়ারে কতটুকু ডিসপ্লেসমেন্ট কাভার করে, দিস ইজ স্পিড যেহেতু নট ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স কাভার করে, পার আওয়ারে যতটুকু ডিস্টেন্স কাভার করে দিস ইজ কল স্পিড, 80 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, স্পিড ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম, নট ইন এ স্পেসিফিক ডিরেকশন। When we say a bus has a speed of 80 km per hour, it means the bus covers a distance of 80 kilometers every hour. I think এতটুকু বুঝে গেছি আমরা। Our next question is, what does it mean when a object has a speed of 10 meter per second? একদম হুবহু আগেরটার মতোই, ওখানে জাস্ট ছিল 80 কিলোমিটার পার আওয়ার, এখন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা দ্বারা বোঝাচ্ছে 10 মিটার ডিস্টেন্স কাভার করে পার সেকেন্ডে। When an object has a speed of 8 meter per second, it means that the object is covering a displacement of 10 meter every second in a specific direction. In other words, the object covers a distance of 10 meters every second. এই ছিল 10 meter per second এর definition. If an object covers 10 meter in 20 seconds, what is its speed? স্পিড কীভাবে মেজার করতে আমরা দেখতেছিলাম যে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে ডিভাইডেড বাই টাইম, ওই ডিস্টেন্সটা ট্রাভেল করতে কতটুকু টাইম লাগবে, দিস ইজ কল ডিসপ্লেসমেন্ট। আমি একটা নাম্বার বলি, ধরে নাও এখানে যেটা বলতেছিল এটাই যদি বলি 20 সেকেন্ডে 100 মিটার কভার করছে ডিস্টেন্স, তাহলে 20 সেকেন্ডে যদি 100 মিটার হয় তাহলে পার সেকেন্ডে কতটুকু, তো স্পষ্টতই বোঝা যাচ্ছে 20 সেকেন্ডে 100 মিটার, সুতরাং ইন 1 সেকেন্ড 100 ডিভাইডেড বাই হুইচ ইজ 5, ইন এভরি সেকেন্ড ও যতটুকু ডিস্টেন্স কভার করতেছে দিস ইজ কল স্পিড। তাহলে আমরা দেখতে পারি যে স্পিড মানেই হচ্ছে ট্রাভেল ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, তাহলে 100 ডিভাইড বাই 20 5 মিটার পার সেকেন্ড, দেয়ারফর দ্য স্পিড অফ দিস অবজেক্ট ইজ 5 মিটার পার সেকেন্ড। সো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য স্পিড অফ এ সাউন্ড ইন এয়ার ইন এ ইউনিফর্ম স্পিড এক্সপ্লেন। আচ্ছা, তোমরা হয়তো জেনে থাকবা যে আমরা যে সাউন্ডটা শুনি, এই সাউন্ডের ভেলোসিটি একটা নির্দিষ্ট ইন এ পার্টিকুলার মিডিয়াম, দিস ইজ এ কনস্ট্যান্ট নাম্বার। লাইক এটা যদি এয়ারে যায়, এয়ার মিডিয়ামে যায়, তাহলে তার স্পিড হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। আমি জানি না তোমরা এখন এটা জানো কি না। এবং যে কোনো সাউন্ড যখনই এয়ার মিডিয়াম ব্যবহার করে আসবে, ট্রাভেল করবে, এটা অবশ্যই 330 মিটার পার সেকেন্ড হবে। এটা যদি মিডিয়াম চেঞ্জ করে ফেলে, লাইক এটা যদি ওখানে ওয়াটারের মধ্যে দিয়ে যায় অথবা কোনো একটা সলিডের মধ্যে দিয়ে যায়, তখন তার ভেলোসিটি আর সেম থাকবে না। বাট যতক্ষণ পর্যন্ত তার মিডিয়ামটা সেম থাকবে ততক্ষণ পর্যন্ত তার ভেলোসিটি একটা কনস্ট্যান্ট নাম্বার, এটা সেম থাকবে। যেমন এয়ারের ক্ষেত্রে একদম ফিক্সড করা। ধরে নাও আমি এখন কথা বলছি, তোমরা হয়তো শুনতে পাচ্ছ, আমি যদি এমন করতাম, আমি যদি আরও অনেক জুড়ে জুড়েও কথা বলি, আমি যদি এখন একটা মাইক ব্যবহার করেও কথা বলি, এটা যদি অনেক লাউডলিও হয়, এতে তার ভেলোসিটি অবশ্যই চেঞ্জ হবে না। কারণ আমি ধীরে কথা বলি অথবা জুড়ে কথা বলি, এটা কিন্তু এর মাধ্যমেই তোমার কান পর্যন্ত যাবে। তাহলে একটা পার্টিকুলার মিডিয়ামের জন্য এই সাউন্ড ওয়েভের যে ভেলোসিটি এটা বা সাউন্ড ওয়েভের যে স্পিড, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, এটা এখানে তাই বলা আছে। আচ্ছা, আমরা এটা একটু পড়বো। দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার ইন এ ইউনিফর্ম স্পিড এক্সপ্লেইন। If an object moves with a constant magnitude of speed and in an unchanging direction, unchanging direction, its velocity is said to be uniform. Sound travels through a medium in a fixed direction and covering equal distance in equal intervals of time. For example, in air, sound travels approximately 332 meters per second in a specific direction. Thus, the speed of sound in air is uniform.
আমি ঠিক এটার কথাই তোমাদের বলতেছিলাম, যখন একটা স্পেসিফিক মিডিয়ামের কথা বলে দেওয়া হবে তখন কিন্তু তার ভেলোসিটিটা একটা কনস্ট্যান্ট নাম্বার হয়ে যাবে। এখানে সাউন্ড ওয়েভ যেটা হয় একটা নির্দিষ্ট সোর্স থেকে ঠিক প্রত্যেকটা ডিরেকশানে সেম ভেলোসিটি নিয়ে যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার মিডিয়ামটা সেম থাকবে। তাহলে অবশ্যই বলা যায় যে সাউন্ড ওয়েভের যে স্পিড দিস ইজ এ কনস্ট্যান্ট নাম্বার অর ইউনিফর্ম স্পিড। আমরা যদি পরের অংশটাতে যাই, আমরা এখন পর্যন্ত যা শিখছি এখান থেকে আমরা কয়েকটা এমসিকিউ দেখব এবং তারপরে আমি তোমাদেরকে অ্যাক্সেলারেশনের অংশটা আবার একটু ভালোভাবে এক্সপ্লেন করবো, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ। তাহলে এখান থেকে আমরা যেটা শিখতেছিলাম যে হোয়াট টাইপ অফ মোশন ইজ দ্য মোশন অফ এ রাইট অফ গিটার। আই হোপ তোমরা অনেকেই গিটার চালাইতে জানো, গিটার বাজাইতে জানো, কীভাবে গিটার প্লে করতে হয় তা জানো, এবং এই গিটারের মধ্যে যে স্ট্রিংটা থাকে আমরা যখন এটার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স ক্রিয়েট করি তখন দেখা যায় এটার মধ্যে ভাইব্রেট হয় এবং তার জন্যই কিন্তু সাউন্ডটা সৃষ্টি হয়, তাই না? তাহলে এইটার মোশনটাকে কী বলা যেতে পারে? দ্য টাইপ অফ মোশন ইন দ্য মোশন অফ এ রাইট অফ গিটার ইজ ভাইব্রেটরি। আচ্ছা, এর পরের অংশটাতে যদি যাই, হোয়াট টাইপ অফ মোশন ইজ দ্য কন্ট্রাকশন অফ এক্সপেনশন অফ দ্য হার্ট। হার্টের মধ্যে কী হয়? এটা কি লিনিয়ার মোশন, ট্রান্সলেশনাল মোশন, পিরিয়ডিক মোশন নাকি অক্সিলারেটরি মোশন? এটা অবশ্যই পিরিয়ডিক মোশন। এটা অলরেডি কিন্তু একটু আগে আমরা পরে আসছিলাম। তারপর বলা আছে হোয়াট কাইন্ড অফ মোশন অফ দ্য হুইল অফ এ বাইসাইকেল রানিং অ্যাট ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, একটা বাইসাইকেল যদি রানিংয়ের মধ্যে থাকে তাহলে এটার ভেলোসিটি কী হবে? অবশ্যই দিস ইজ এ লিনিয়ার ভেলোসিটি রানিং অ্যাট এ ইউনিফর্ম ভেলোসিটি। একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যদি যেতে যাচ্ছে, the wheel of a bicycle, oh sorry, not the velocity of bicycle, the wheel of a bicycle, sorry, এখানে বলে দেওয়া আছে মোশন অফ দ্য হুইল অফ এ বাইসাইকেল। তাহলে অবশ্যই দিস উইল বি ট্রান্সলেশনাল, নো পিরিয়ডিক। ভাইব্রেটরি অবশ্যই না, লিনিয়ার অবশ্যই না, এটা রোটেট করতেছে, ইট উইল বি পিরিয়ডিক। ট্রান্সলেশনাল অবশ্যই না। ও ট্রান্সলেশনালটা তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে, ট্রান্সলেশনালটা নিয়ে একটু কথা বলি। ট্রান্সলেশনালটা হচ্ছে এমন, যদি রোটেট না করে একটা বস্তু সোজা চলে তাহলে এটা বলা যেতে পারে ট্রান্সলেশনাল। যেমন কি হতে পারে? ট্রান্সলেশনালের অবজেক্ট হতে পারে, ধরে নাও, আচ্ছা ধরো আমরা একটা ব্রেঞ্চ নিলাম, ব্রেঞ্চ নিয়ে পরে এটার মধ্যে যদি একটা ফোর্স ক্রিয়েট করি, আমি যদি একটু টান দিই তাহলে দেখা যাবে যে এটা কিন্তু রোটেট করবে না, এটা জাস্ট আমার দিকে চলে আসবে। এই অবস্থায় তার মোশনটারে বলা যেতে পারে ট্রান্সলেশনাল মোশন। আচ্ছা, যদি এইভাবে চিন্তা করো যে আমরা যদি একটা ফুটবল নেই, ফুটবলে যদি একটা ফোর্স দিই তাহলে কিন্তু এটা গড়ায় সামনে আগাবে। এটা যদি গড়ায় সামনে আগায়, দিস ইজ কল সার্কুলার মোশন, কারণ ওর রোটেশনাল মোশন, এটা রোটেট করবে। কিন্তু এমন যদি হয় যে আমরা একটা বক্স নিলাম, ধরে নাও, বক্সটারে একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স দিচ্ছি কিন্তু এটা রোটেট করতেছে না, জাস্ট আমার দিকে আগায় আসতেছে, দিস ইজ কল ট্রান্সলেশনাল মোশন। আচ্ছা, তাহলে এখানে পিরিয়ডিক হুইল অফ এ বাইসাইকেল উইল বি পিরিয়ডিক মোশন, নট ভাইব্রেটরি, নট ট্রান্সলেশনাল। এটা তো রোটেট করবে, তাহলে ট্রান্সলেশনাল হতে পারবে না। লিনিয়ার তো অবশ্যই বলা যাবে না, হুইল যেহেতু রোটেট করতেছে, দিস উইল বি পিরিয়ডিক মোশন। আচ্ছা, এরপর অংশটা দেখো, হোয়াট টাইপ অফ মোশন ডু দ্য হুইলস অফ এ মুভিং কার উইথ দ্য ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আচ্ছা, এটার মধ্যে কিন্তু ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকবে। অ্যাক্সেলারেশন থাকাতে এটারে পিরিয়ডিক বলা যাবে না, এটা অবশ্যই যেটা বলতে হবে সার্কুলার। ট্রান্সলেশনাল কেন বলা যাচ্ছে না? এটা তো রোটেট করতেছে, তো রোটেট করলে তো অবশ্যই ট্রান্সলেশনাল হতে পারবে না। আর পিরিয়ডিক হতে পারবে না কেন? কারণ তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন আছে। পিরিয়ডিক হতে হলে তোমাদের মনে আছে কিনা, পিরিয়ডিক হতে গেলে কিন্তু সেম টাইম পর সেম পজিশনে আসতে হবে। এখন তার মধ্যে যেহেতু অ্যাক্সেলারেশন আছে, ইট মিনস তার ভেলোসিটি চেঞ্জ হবে। তাহলে দেখা যাবে প্রথম রোটেট করতে যতটুকু টাইম লাগবে পরের বার সেম টাইম লাগবে না, আর একটু কম সময় লাগবে, তাহলে এটা পিরিয়ডিক হতে পারবে না। তাহলে দিস উইল বি সার্কুলার। পরের অংশটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটিগুলো কী ছিল? ডিসপ্লেসমেন্ট অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি, ডিস্টেন্স, টাইম, স্পিড, দোজ আর দ্য স্কেলার কোয়ান্টিটি। তাহলে আনসার উইল বি ডিসপ্লেসমেন্ট। এই কয়টার মধ্যে ডিসপ্লেসমেন্ট অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি, বাকি সবগুলো স্কেলার কোয়ান্টিটি। সো আওয়ার নেক্সট কোয়েশ্চন ইজ following which one is the scalar quantity? Scalar quantity force, no, force is a vector quantity. Acceleration obviously vector quantity. Energy, yes, energy or work done, this is a scalar quantity. Electric intensity, of course intensity is a vector quantity, so only energy will be the scalar quantity. Our next question is what is the motion an object oscillating by a string? আচ্ছা, স্প্রিংয়ে যদি অক্সিলেট করে তাহলে এটা অবশ্যই পিরিয়ডিক মোশন, নাকি সার্কুলার, না ট্রান্সলেশনাল, না সাইনাস? অবশ্যই পিরিয়ডিক মোশন। আমরা অলরেডি এটা অনেকবার পরে আসছি যে স্প্রিংয়ের মধ্যে একটা ম্যাচ হ্যাং করে দিলে এটা যে অক্সিলেট করে, দিস ইজ এ পিরিয়ডিক মোশন। So our next question is which one of the following is a vector quantity? Speed, no, speed is a scalar quantity, work done scalar quantity, potential is a scalar quantity, electric current
হ্যাঁ, ভেক্টর কোয়ান্টিটি। ইলেকট্রিক কারেন্ট ইজ ভেক্টর কোয়ান্টিটি। ইলেকট্রিক কারেন্টের কিন্তু অবশ্যই ডিরেকশন আছে, বাকি সবগুলোর একটু খেয়াল করে দেখো। স্পিড, ওয়ার্ক ডান, পটেনশিয়াল, এগুলোর কিন্তু কোনো রকমের ডিরেকশন হয় না, তাহলে অবশ্যই স্কেলার কোয়ান্টিটি হবে এগুলো। হোয়াট ইজ দ্য স্পিড অফ এ পুশিং এ বক্স উইদাউট টার্নিং ইট আপস ডাউন? আচ্ছা, তোমাদেরকে একটু আগে আমি কি এক্সপ্লেনেশন দিচ্ছিলাম যে একটা বক্স যদি আমরা টেনে নিয়ে আসি এবং এটা যদি আপস ডাউন না করে, তাহলে অবশ্যই তার মধ্যে যে স্পিডটা থাকবে, দিস ইজ কল ট্রান্সলেশনাল মোশন, না? এটা তো অবশ্যই ভাইব্রেশনাল না, পিরিয়ডিক তো না, অবশ্যই এটা তো রোটেটই করতেছে না, এটা তো একটা লিনিয়ার ওয়েতে আগাচ্ছে, তাহলে অবশ্যই পিরিয়ডিক হওয়ার কোনো সুযোগ নেই। সেম লিনিয়ার ওয়েতে আগালে এটা তো সার্কুলার হবে না। আই হোপ এতটুকু বুঝতে পারছো। নেক্সট কোয়েশন ইজ হুইচ মোশন মে বি সার্কুলার, হাইপারবোলিক অর লিনিয়ার? এটা অবশ্যই পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন একই সাথে সার্কুলার হতে পারে, হাইপারবোলিক হতে পারে, লিনিয়ার হতে পারে, তোমাদের মনে আছে কিনা? কিন্তু এটা যদি সিম্পল হারমোনিক মোশন হতে হয়, সিম্পল হারমোনিক মোশন হতে হলে কিন্তু অবশ্যই এটা স্ট্রেইট হতে হবে। তোমাদের মনে আছে কিনা? এই সিম্পল হারমোনিক মোশন হচ্ছে এ স্পেশাল কাইন্ড অফ পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন স্ট্রেইট লাইন হতে পারে, হাইপারবোলিক হতে পারে, বা প্যারাবোলিক হতে পারে, কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে একদম স্ট্রেইট ওয়েতে আগাতে হবে। এই জন্য যারা স্ট্রেইট ওয়েতে আগায় এবং একই সাথে পিরিয়ডিক মোশন, দিস ইজ কল সিম্পল হারমোনিক মোশন। আর এমন যদি হয় তার পার্টটা যদি কোনো কারণে স্ট্রেইট লাইন না হয়, হাইপারবোলিক বা প্যারাবোলিক এই শেপের হয়ে যায়, তখন দিস ইজ কল অনলি পিরিয়ডিক মোশন। আর অবশ্যই লিনিয়ার না, এটা অবশ্যই লিনিয়ার হয়তো স্ট্রেইট ওয়েতে আগাতে হবে, ট্রান্সলেশনাল সেম, রোটেট না করে আগানো লাগবে। আর সার্কুলার হচ্ছে যদি জাস্ট একটা ইউনিফর্ম সার্কুলার পথে রোটেট করতে থাকে, দিস ইজ কল সার্কুলার মোশন। আচ্ছা, our next question is what is the name of the motion of an object hanging from a spring? Hanging from a spring is a periodic motion. This is also a simple harmonic motion. এখানে একটু খেয়াল করে দেখো যে একটা স্প্রিংয়ের মধ্যে যদি একটা ম্যাচ হ্যাং করে দেওয়া হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, পিরিয়ডিক মোশন আমরা দিতাম, দিস ইজ অফকোর্স পিরিয়ডিক মোশন, কিন্তু এখানে যেহেতু সিম্পল হারমোনিক মোশন আছে, তাহলে অবশ্যই আমাদেরকে সিম্পল হারমোনিক মোশন দাগানো লাগবে, কারণ এটা একই সাথে একটা স্ট্রেইট ওয়েতে সামনে পিছিয়ে আগায় বিদায়, এটারে সিম্পল হারমোনিক মোশন বলতে হবে। এখন ধরে নাও কোনো কারণে এই সিম্পল হারমোনিক মোশন এই অপশনে যদি না থাকতো, তাহলে আমরা অবশ্যই পিরিয়ডিক মোশন দাগাইতাম, কারণ দিস ইজ অলসো এ ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন অ্যান্ড অলসো এ সিম্পল হারমোনিক মোশন। কিন্তু এখানে সিম্পল হারমোনিক মোশনরে প্রাধান্য দিতে হবে, বিকজ আমরা জানি যে একটা স্প্রিংয়ের মধ্যে একটা মাস হ্যাং করে দিলে পরে এটা উপর নিচে জাস্ট আপ ডাউন করতে থাকবে, এবং এটা অবশ্যই একটা টাইম পিরিয়ড, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর রিপিট হচ্ছে, দ্যাটস ওয়াই দিস ইজ পিরিয়ডিক মোশন। বাট তার যে মুভমেন্টের যে পাথটা, এই পাথটা স্ট্রেইট লাইন বিদায়, দিস ইজ অলসো কল এ সিম্পল হারমোনিক মোশন। আই থিঙ্ক এতটুকু সবাই বুঝতে পারছি। এই ছিল আমাদের মোশন থেকে এখন পর্যন্ত যে বেসিক আইডিয়াগুলো জানার একটা পার্ট। আমরা এর পরের অংশ থেকে এইগুলোর অ্যাপ্লিকেশন দেখবো, যে স্পিড, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, এইগুলো দিয়ে কীভাবে ম্যাথ আসে, এটা আমাদের পরের ক্লাসের অপশন। আমি আর ক্লাসটা এক্সটেন্ড করতে যাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। কিন্তু এখন তোমাদেরকে আমি একটু অ্যাক্সেলারেশনের সাথে পরিচয় করাই দেবো। আমি জাস্ট একটু আগে ডেফিনেশনটা পড়তেছিলাম। এখন অ্যাক্সেলারেশনের ডেফিনেশনে বলা হয়, দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে স্টার্ট করে সামনে আগাবে, তখন তার যে ভেলোসিটিটা, মানে ইট মিনস রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, এই রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্টের যে চেঞ্জেসটা, দিস ইজ কল অ্যাক্সেলারেশন। তুমি দেখবা বাস্তবিক অর্থে যদি তুমি চিন্তা করো, তুমি যদি একটা গাড়ির মধ্যে ওঠো, একটা গাড়ি যদি সামনের দিকে আগায়, তখন দেখবা মাঝে মধ্যে ও ব্রেক চাপে, আবার মাঝে মধ্যে অনেক স্পিডে যেতে থাকে, মানে তার ভেলোসিটিটা চেঞ্জ করতে থাকে। তখন এই ভেলোসিটির চেঞ্জটা কি হারে হচ্ছে, মানে পার সেকেন্ডে কী পরিমাণ ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, দিস ইজ কল অ্যাক্সেলারেশন। যেমন আমি কয়েকটা এক্সাম্পল বলি। ধরে নাও আমরা একটা যদি ফ্রি ফলিং অবজেক্টের কথা চিন্তা করি, তুমি যদি একটা ফ্রি ফলিং অবজেক্ট এভাবে যদি ছেড়ে দাও, তাহলে কি হচ্ছে একটু দেখো পার সেকেন্ডে তার ভেলোসিটি অনেকটা ইনক্রিজ করতেছে। এই পার সেকেন্ডে ভেলোসিটিটা কি পরিমাণ ইনক্রিজ করতেছে, দিস ইজ কল অ্যাক্সেলারেশন। এখন এটা যে ইনক্রিজই করতে হবে এমন না, এটা কিন্তু ডিক্রিজও পাইতে পারে। এখন এমন যদি হয়, তুমি একটা অবজেক্টে উপর থেকে ছেড়ে না দিয়ে নিচ থেকে উপরের দিকে মানে আপওয়ার্ড যদি থ্রো করো, তাহলে কী হবে একটু চিন্তা করে দেখো। কোনো একটা অবজেক্টে আমরা যদি ঠিক আপওয়ার্ডলি থ্রো করি, তখন দেখা যাবে তার ভেলোসিটি এভরি মোমেন্ট মানে ডিক্রিজ করতেছে, এবং করতে করতে একটা সময় এটা স্টপ হয়ে যাবে না। তাহলে দেখো, আমরা যদি নিচ থেকে উপরের দিকে থ্রো করি, তখন দেখা যায় তার ভেলোসিটিটা ডিক্রিজ করতেছে, দিস ইজ কল নেগেটিভ অ্যাক্সেলারেশন অর ডিসিলারেশন। আর এমন যদি হয় উপর থেকে একটা ফ্রি ফলিং অবজেক্ট আমরা ছেড়ে দিছি, তাহলে যেটা হবে তার ভেলোসিটি এভরি মোমেন্ট ইনক্রিজ করবে, দিস ইজ কল অ্যাক্সেলারেশন। তাহলে ভেলোসিটির যে চেঞ্জেস, পার সেকেন্ডে যে পরিমাণ ভেলোসিটির চেঞ্জেস, দিস ইজ কল অ্যাক্সেলারেশন। এখন একটা অবজেক্টের যদি একই সাথে অ্যাক্সেলারেশন অথবা ডিসেলারেশন থাকে,
ইট মিনস নেগেটিভ অ্যাক্সেলারেশন থাকে, তাহলে আমরা মোটামুটি এটা শিওর যে তার ভেলোসিটির চেঞ্জ হতে থাকবে। অপরপক্ষে এমন যদি হয় যে তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, এটা এখন স্পিড যেমনই হোক তার কোনো অ্যাক্সেলারেশন নাই, তাহলে অ্যাক্সেলারেশন মিনস মাথার মধ্যে এটা রাখো, চেঞ্জ অফ ভেলোসিটি। দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল অ্যাক্সেলারেশন। ভেলোসিটির চেঞ্জ হলে পরে অ্যাক্সেলারেশন। ভেলোসিটি থাকলে পরেই যে অ্যাক্সেলারেশন থাকতে হবে এমন কোনো কথা নাই। যেমন ধরে নাও একটা কার অনেক স্পিডে যাচ্ছে কিন্তু তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, ও সেম স্পিডে যাচ্ছে, তার ভেলোসিটি ধরে নাও 80 মিটার পার সেকেন্ড ওর 100 কিলোমিটার পার আওয়ার। সো 100 কিলোমিটার পার আওয়ার, তোমরা দেখবে কারের মধ্যে যে স্পিডোমিটারটা থাকে, এখানের মধ্যে যে একটা কারটা থাকে, এখন যদি ওইগুলো ডিজিটাল হয়ে গেছে দেখবে একটা রিডিং আসে 80 কিলোমিটার পার আওয়ার ওর 100 কিলোমিটার পার আওয়ার। এই যে কিলোমিটার পার আওয়ার, এই যে অংশটা দেখতে পাচ্ছ কিলোমিটার পার আওয়ার, ইট মিনস পার আওয়ারে ও 100 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। এই যে ভেলোসিটিটা, এটা যদি সবসময় সেম থাকে, দিস ইজ কল ইউনিফর্ম ভেলোসিটি। কিন্তু এই ভেলোসিটিটা যদি চেঞ্জ হতে থাকে তখনই তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন আসবে। তার মানে ভেলোসিটির চেঞ্জ হচ্ছে না মিনস কোনো অ্যাক্সেলারেশন নাই। এই অংশটা আমি চাইলে এখান থেকে এইভাবে দেখাতে পারি। ধরে নিলাম এই ব্যক্তির কথা চিন্তা করো, এই ব্যক্তি এখানে একদম স্ট্রেট হয়ে বসে আছে। সো আমরা যদি ফার্স্টে একটা ভেলোসিটি দিই তারে, যে আচ্ছা তুমি ধরে নাও, ওয়েট মিনিট, আমি রিডিংটা ফিক্সড করে দিয়ে দিই। তার ভেলোসিটি আমি 2 মিটার পার সেকেন্ড দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো দেখবা না, এটা অনেক ছোটো একটা নাম্বার। আমি এখন যেটা করছি বলি যে তার ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড দিছি কিন্তু তার কোনো অ্যাক্সেলারেশন নাই। যেহেতু তার কোনো অ্যাক্সেলারেশন নাই, ইট মিনস তার ভেলোসিটি আর চেঞ্জ হবে না। এখন যদি তারে আমরা চলতে দিই দেখবা এভরি সেকেন্ড হি উইল ট্রাভেল অনলি 2 মিটার এভরি সেকেন্ড। তাহলে প্রত্যেক সেকেন্ডে ও 2 মিটার 2 মিটার 2 মিটার করে সামনে যাবে এবং চেঞ্জ হবে না। কিন্তু এখন যদি আমরা এমন করি যে ধরে নাও আমরা যদি তার ভেলোসিটিটারে 0 করে দিয়ে কিছু অ্যাক্সেলারেশন দিয়ে দিই। ধরে নাও তার অ্যাক্সেলারেশন দিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাদেরকে মনে আছে অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমি যেটা করছি এটা একটু বলি, তার ভেলোসিটি দেই নাই, ইট মিনস ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। এখন যেটা করব আমরা তার একটা অ্যাক্সেলারেশন দিব, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইট মিনস তার ভেলোসিটি এভরি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড ও ইনক্রিজ করবে। তার মানে ভেলোসিটি কিন্তু সেম থাকবে না, যেহেতু অ্যাক্সেলারেশন আছে। দেখবা এই যে দেখো স্পিড অনেক বাড়তেছে, অনেক বেড়ে গেছে। আবার দেখো কি বলা যায়, আমি যদি আবার প্রথম থেকে দেখাই পুরো ঘটনাটা, দেখবা যে তার ভেলোসিটি এভরি সেকেন্ডে ইনক্রিজ করতেছে। তাহলে আবার এটা 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে দেওয়ার পর তারা বলতেছে আচ্ছা চলো, দেখবা তার ভেলোসিটি দেখবা ইনক্রিজ করতেছে এভরি সেকেন্ডে ভেলোসিটি ইনক্রিজ করতেছে। কিন্তু আমরা যদি এই তারা যদি অ্যাক্সেলারেশন না দিয়া একটা ইউনিফর্ম ভেলোসিটি দিয়ে রাখতাম, যে ধরে নাও বললাম যে তার কি বলে এটারে, এই যে এখন খেয়াল করে দেখো তার পজিশনটা আগে ঠিক করে নিই, ওয়েট এ মিনিট। তারা বললাম যে তার কোনো অ্যাক্সেলারেশন নাই, তার শুধু এখন একটা ভেলোসিটি দিয়ে দিচ্ছি 2 মিটার পার সেকেন্ড, হুইচ ইজ ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে এখন দেখা যাবে যে দেখো তার স্পিড কিন্তু বাড়তেছে না, ও কিন্তু সেম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তার মানে অ্যাক্সেলারেশন 0। আই হোপ এই জায়গাটা সবাই বুঝে গেছে। এখন আরেকটা অংশ দেখাতে চাচ্ছি, এই জায়গাটা একটু খেয়াল করো সবাই। এখানে একটা কার দেখতে পাচ্ছ। সো কারের আমি এখন যেটা করব, একই সাথে তার ভেলোসিটিটারে 0 করে দিচ্ছি, ওয়েট, এবং তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন রাখতেছি। অ্যাক্সেলারেশন হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই যে কারটা দেখতে পাচ্ছ এটা 0 পজিশনে আছে, ইট মিনস তার রেফারেন্স যে পয়েন্ট এটারে এই জায়গাটারে 0 ধরা হচ্ছে, এখান থেকে ও স্টার্ট করবে এবং তার কোনো ভেলোসিটি নাই, মানে এটা দিস ইজ আ স্টেশনারি অবজেক্ট, এটা রেস্টে আছে এবং তার অ্যাক্সেলারেশন আমরা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার রেখে দিচ্ছি। ইট মিনস পার সেকেন্ডে তার ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ করবে। এখন যদি তারে চলতে দেওয়া হয় যে আচ্ছা তুমি সামনে আগাও, তাহলে দেখবা তার ভেলোসিটি কিন্তু ইনক্রিজ করবে। এই যে দেখো ভেলোসিটি ইনক্রিজ করতেছে। এই যে ভেলোসিটির চেঞ্জেসটা, দিস ইজ কল অ্যাক্সেলারেশন। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছি আমরা। তাহলে এই ছিল আমাদের অ্যাক্সেলারেশন পর্যন্ত যে ইনফরমেশনগুলো, সবাই প্লিজ এতটুকু নোট ডাউন করে রাখো। আমার এই আইডিয়াগুলো পরবর্তী ক্লাসের জন্য অনেক বেশি সাহায্য করবে। তোমাদের পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত, সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী লেকচারে।